আশারের সাথে তার সম্পর্ক যেমনই হোক, এই সম্পর্ক যে অনেক দামি পিয়াসা প্রথম দিনই তা ভীষণ ভালো করে বুঝতে পেরেছে। রান্নার কথা শুনে শিরিন দ্বিমত করতেই সিরাজুল ইসলাম বলল, পিয়াসা এখন এখানের অতিথি না শিরিন, ও এই বাড়ির বড় বউ, ও আশারের বউ। আশার আমার বড় ছেলে, এই বাড়ির বড় ছেলে, তেমনি আশারের বউ এই বাড়ির বড় বউ। ওর যখন শখ হয়েছে তোর কাছে রান্না শেখার, তো শেখাতে হবে তোকেই। পিয়াসা এক নজর আশারের দিকে তাকায়। যে মানুষটার খাতিরে সে এত মর্যাদা পাচ্ছে, সেই মানুষটার সাথেই তো তার এক জন্মের দূরত্ব। খাওয়ার পর পিয়াসা ড্রয়িং রুমে বসে। রুমে যাওয়ার কোনো ইচ্ছে নেই তার। একটা পুরনো ম্যাগাজিন কোলে নিয়ে টিভি অন করে সোফায় পা তুলে বসে। টিভিতে গোপাল ভাঁড় ছেড়ে দিয়ে ম্যাগাজিনে চোখ বুলায়। ঢাবিতে অ্যাডমিশন টেস্ট দিয়েছে, রেজাল্ট বের হবে আরো সপ্তাহখানেক পরে। পিয়াসা সেই কথা মনে পড়তেই বুক কাঁপে। কে জানে কি হবে রেজাল্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় পিয়াসার স্বপ্নের বিশ্ববিদ্যালয়। চান্স না হলে পিয়াসা ভীষণ আঘাত পাবে। সকাল থেকে একটানা ল্যাপটপের সামনে বসে আছে নির্জন। মাঝে মাঝে তার মনে হয় একটা দমকা হাওয়া তার পুরো জীবন এলোমেলো করে দিয়ে গেল। পুরো রুমে মৃত্যুপুরীর মতো অন্ধকার। দরজা জানালা সব বন্ধ করে নির্জন বসে আছে। ল্যাপটপের স্ক্রিনে একটা আর্টিকেল ওপেন করা, সবচেয়ে ভয়াবহ আত্মহত্যা সম্পর্কে। ইদানিং মৃত্যু তাকে ভীষণ টানে। এক জঘন্য মিথ্যা অপবাদ মাথায় নিয়ে নিঃশ্বাস নিত ভীষণ কষ্ট হয় নির্জনের। মিনি এসে দরজা ধাক্কা দিচ্ছে। গত রাতে সে বোনের সাথে ঘুমিয়েছে। সকাল থেকে যতবার দরজা নক করেছে কোনো সাড়া পায়নি। মিনির ভালো লাগছে না, এবার জোরে জোরে ধাক্কা দিতে লাগে। নির্জন নাস্তাও করেনি। বিয়ের পর থেকে আর ডাইনিং এ খেতে বসে না সে। নির্জন উঠে দরজা খুলে। মিনি হুড়োহুড়ি করে রুমে ঢুকে যায়। নির্জনের দিকে তাকিয়ে হাফ ছাড়ে। একই রুমে দুজন বোবা প্রাণী থাকলেও বোধহয় ইশারায় কথা বলার চেষ্টা করে, অথচ তাদের কোনো কথা হয় না। মৃত্যুপুরী নিস্তব্ধতা মিনি সহ্য করতে না পেরে গত রাতে বোনের কাছে ঘুমিয়েছে। জলজ্যান্ত একজন মানুষ পাশে থেকেও যদি বোবা হয়ে থাকা লাগে তাহলে প্রাণ বাঁচে না। মিনিকে অবাক করে দিয়ে নির্জন বলল, সবচেয়ে ভয়াবহ আত্মহত্যা কেমন জানো মিনি? মিনির আত্মা কেঁপে ওঠে শুনে। কি বলছে এই মানুষটা? মিনি এগিয়ে এসে নির্জনের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কি বলছেন এসব? যতগুলো আর্টিকেল পড়লাম একটাও ভয়াবহ মনে হয়নি। এগুলো তো সাধারণ মনে হয়। বিষ খাওয়া, গলায় ফাঁস দেওয়া, সায়ানাইড খাওয়া। আমি খুব ভয়াবহ যন্ত্রণাদায়ক কিছু খুঁজছি মিনি। নির্জন নির্বিকার চিত্তে উত্তর দেয়। মিনির দম বন্ধ হয়ে আসে শুনে। কান্নায় গলা রুদ্ধ হয়ে আসে। কি বলছেন এসব? কেন বলছেন? আপনি এসব বললে আমার খুব ভয় হয়। নির্জনের হাত ধরে কেঁদে ওঠে মিনি। মিনির কান্না নির্জনকে স্পর্শ করে না। তাকে ছুঁয়ে যায় সেই মতো মধ্যরাতে দেখা বাবার অবিশ্বাস চোখের চাহনি, ভাই বোনের লজ্জা অবনত দৃষ্টি, মায়ের নির্বাকতা। মিনি নির্জনের দুই পা জড়িয়ে ধরে বলল, আপনি এসব বলবেন না প্লিজ নির্জন ভাই, আমি সহ্য করতে পারি না। কি দোষ ছিল আমার সেদিন? আমি তো কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে তোর রুমে যাইনি। তাহলে কেন এমন অপবাদ পেতে হলো আমার? আজীবন সবাই জানবে নির্জন দুশ্চরিত্র ছেলে, অথচ এই ভয়ে মা সবসময় আমাকে তার আঁচলের নিচে রেখে বড় করেছে। আমি মানুষ হতে পারলাম না। মিনির ইচ্ছে করলো সত্যিটা বলে দেয় সবাইকে, কিন্তু গলা দিয়ে আসে না। কেন সেদিন রাজি হলো? গলায় কাটার মতো সত্যি আটকে থাকে মিনির। দুপুরে রান্নার সময় পিয়াসা সোজা গিয়ে শিরিনের রুমে হানা দিল। শিরিন সবে মাত্র শুয়েছে। পিয়াসা গিয়ে মধুর সুরে ডাক দিয়ে বলল, ফুফি আমি এসেছি। শিরিন ধর্মরিয়ে উঠে বসে বলল, কেন এসেছো? কি সমস্যা তোমার? আপনি রান্না করবেন, আমি রান্না শিখব, চলেন ফুফি। শিরিনের মুখ তেতো হয়ে গেল পিয়াসার কথা শুনে। এই মেয়ে তো আস্তা তেদর, এত তেদর দেখে মনে হয় না। শিরিন কিছু বলার আগেই নীরা জবাব দিল,
পিয়াসাকে তার মায়ের রুমে আসতে দেখে নীরাও এলো রুমে। এই মেয়েকে নীরার কাছে বিষের মতো লাগছে। মা কোনো রান্না করতে পারবে না, তুই গিয়ে তো শাশুড়ির কাছে রান্না শেখ, যা। পিয়াসা শান্ত সুরে বলল, তুই না, আপনি বলবা। বয়সে আমি তোমার ছোট হতে পারি, কিন্তু সম্পর্কে এখন আমি তোমার ভাবি হই, তাই আপনি করে বলতে শেখো এখন থেকে। তা না হলে বেয়াদবি করার শিক্ষা আমি ভালোই দিতে পারি। মুদ্রার এক পিঠ দেখেছ এতদিন, অপর পিঠ দেখানো শুরু সবেমাত্র। নীরা মায়ের দিকে তাকায়। এই মেয়ের স্পর্ধা দেখি নীরা হতবাক। শিরিন বাকরুদ্ধ হয়ে গেছে। পিয়াসা শিরিনের হাত ধরে টেনে নামায়, তারপর সোজা রান্নাঘরে নিয়ে যায়। শিরিনকে রান্নাঘরে আসতে দেখে ঝুনির ভীষণ আনন্দ হলো। এতদিনে 20 দাঁত ভাঙার মতো কেউ এলো তবে। শিরিন গোমরা মুখে চুলা ধরায়, তার সারা শরীর কেমন জ্বালা পোড়া করছে। সারাক্ষণ এসি রুমে শুয়ে বসে থাকতে থাকতে সামান্য গরম এখন শরীর সহ্য করতে পারছে না। শিরিনের মনে হচ্ছে কেউ যেন তার শরীরে মরিচ লাগিয়ে দিয়েছে, এত জ্বালা পোড়া করছে তাই। এক চুলায় ভাত বসিয়ে অন্য চুলায় মাছ বসালো। বহু বছর পর রান্না করছে শিরিন। হাতে গুনেও বলতে পারবে না শেষ কবে রান্নাঘরে ঢুকেছে। না, রান্নাঘরে সে অনেকবারই ঢুকেছে, সবার ভুল ত্রুটি ধরতে, ঝামেলা করতে, কিন্তু রান্না করতে তা মনে নেই। শিরিনের মনে হচ্ছে সবকিছু সে ভুলে গেছে রান্না বান্নার। রান্না বান্না যেন একটা মহাযুদ্ধ। এই যুদ্ধে একমাত্র সৈনিক শিরিন। সংসারের কাজকর্ম করার ভয়ে শিরিন বাপের বাড়ি খুঁটি গেড়ে বসেছিল এত বছর ধরে। আজ সেই খুঁটি নড়বড়ে করে দিয়েছে এই একরত্তি মেয়ে। এটা শিরিনের জন্য কতটা অপমানজনক তা বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে বড় কথা, তার মাও কোনো প্রতিবাদ করলো না। মা সম্ভবত প্রতিশোধ নিচ্ছে এখন। বড় ভাবি মেজো ভাবি কেউ ছিল না, তখন তাকে রান্না করতে বলায় সে রাজি হয়নি। মা হয়তো তাই এখন সুযোগ পেয়ে তামাশা দেখছে তার। শিরিনের নাকের জল চোখের জল মিলেমিশে একাকার হলো। ঘামে, গরমে, কান্নায়, অভিমানে। নাক মুছে খুন্তি হাতে নিল তরকারি নাড়ার জন্য। পিয়াসা পাশ থেকে বলল, ফুফি প্লিজ হাইজেন মেনটেন করুন। আপনি নাক মুছে সেই হাতে খুন্তি নিলেন, হাত না ধুয়েই। ছি, জমিদার বাড়ির মেয়েরা যে এত অপরিচ্ছন্ন তা তো জানতাম না। শিরিনের ইচ্ছে করলো গরম খুন্তি এই মেয়ের গালে চেপে ধরে, কিন্তু পারল না। মনে মনে ভাবলো, খুব উঠছ না, একদিন উঠতে উঠতে দেখবে 2 ডানা ভেঙে গুড়িয়ে দিয়েছি। সেদিন এমন ভাবে মুখ থুবড়ে পড়বে যে তাকাতেও পারবে না। খুব শীঘ্রই সেই দিন আসবে। উত্তপ্ত দুপুরের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। পিয়াসার ভীষণ হাঁসফাঁস লাগছে। খাবার টেবিলে মাথার উপর নিঃশব্দে ঘুরছে। পিয়াসা পাশের চেয়ারের দিকে তাকায়। আশার কঠোর মুখ করে বসে আছে। কিছু কি হয়েছে? নির্জন ছাড়া পরিবারের সবাই উপস্থিত এখানে। আশারের ডান পাশের চেয়ারটা নির্জনের ছিল, আপাতত ওটা খালি পড়ে আছে। রান্না যে জঘন্য হয়েছে তা জানার জন্য রকেট সায়েন্স লাগে না। শিরিনের মনে হলো সে জন্য কুমির ভর্তি খালে ঝাঁপিয়ে পড়ে কুমিরকে এসে বলেছিল, আয় খা আমাকে। তা না হলে কোন কুক্ষণে সে এই মেয়ের লেজে পা দিয়ে ঝগড়া করতে গিয়েছিল। যাও বা যেমনই হয়েছে, সেটা যার ব্যাপার সে বুঝতো। কেন মাঝখানে নিজের লম্বা নাকটা ঢুকিয়েছে। জুনির আজকে ভীষণ আনন্দ লাগছে। এতদিন পান থেকে চুন খসলেই শিরিন ক্যাটক্যাট করতো, আজকে যে কি হবে। খাবার টেবিলে সবাই চুপচাপ। মহুয়া বেগম ডাল দিয়ে ভাত মুখে দিয়ে শিরিনের দিকে বিষ দৃষ্টি হানলেন। শিরিনের মনে হচ্ছে পুরো আসমান তার মাথায় ভেঙে পড়লো বুঝি। রাগে মহুয়া বেগমের কপালের রগ দপদপ করছে। শিরিন অন্যদিকে তাকায়। সামান্য মসুরি ডালে কিনে বুড়ি ধামড়ি মেয়ে 1 বয়াম হলুদ ঢেলে দিয়েছে। তা না হলে মসুরি ডাল এমন তিতকুটে হয়? হলুদের উৎকট গন্ধের জন্য মুখে নেওয়া যাচ্ছে না। মিরাজুল ইসলাম মাছ দিয়ে 1 লোকমা খেয়ে শিরিনের দিকে তাকান। তার জিহবায় কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছে। পানি বলে চিৎকার করে উঠলেন। ঝুনি মিটি মিটি হাসছে। শিরিন রান্নাঘরে যাওয়ার আগে ঝুনি মরিচের গুঁড়ো বদলে দিয়েছে। কাশ্মীরি মরিচের কৌটোয় দেশি ঝালমরিচের গুঁড়ো রেখে দিয়েছে। ডাল রান্নার সময় শিরিনের বেখেয়ালে কিছুটা হলুদ গুঁড়ো ঢেলে দিয়েছে।
অনেক দিনের পুরনো ক্ষোভ ঝুনির, সুযোগ কিছুতে হাতছাড়া করতে পারল না। তাই রজনী ছুটে গিয়ে পানি নিয়ে দিল ফ্রিজ থেকে। মিরাজুল ইসলামের জিহবা পুড়ে যাচ্ছে, মাথায় কেমন অসহ্য রকম যন্ত্রণাদায়ক অনুভূতি হচ্ছে। পুরো টেবিলে সবাই চুপচাপ বসে তামাশা দেখছে। মিরাজুল ইসলাম নিজেকে শান্ত করে বলল, আমি অনেক বড় গাধা, আজকে বুঝলাম। আজীবন তুই আমার কাছে নালিশ করে গেলি আমার বউ রান্না পারে না। আমার উচিত ছিল তখনই তোকে রান্না করে দিতে বলা। এজন্যই তো কখনো শ্বশুর বাড়ি গেলি না, কখনো রান্নাঘরে ঢুকে নিচ থেকে রান্না করতে গেলি না। আজীবন শুধু অন্যের দোষ ধরে গেলি। সিরাজুল ইসলাম আর খাবার মুখে দেওয়ার রিস্ক নিলেন না। রজনীকে বললেন সবার জন্য ডিম ভেজে আনতে। রজনী কিছু না বলে রান্নাঘর থেকে 2 বাটি গরুর মাংস নিয়ে এলো। প্রায় সময় রজনী মাংস বেশি করে রান্না করে ডিপে রাখে, যাতে কখনো প্রয়োজন হলে খাওয়া যায়। শিরিনের রান্না হতে রজনী ফ্রিজ থেকে মাংস বের করে ওভেনে গরম করে নিল। সবাই গরুর মাংস দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেলো। খাওয়ার পর সিরাজুল ইসলাম পিয়াসার দিকে তাকিয়ে বললেন, তুমি কিছু বলতে চাও? পিয়াসা মুস্কি এসে বলল, মাঝে মাঝে চুপ থাকাটাই সবচেয়ে বড় প্রতিবাদ হয়ে যায় আঙ্কেল, আমার কিছু বলার নেই। নীরার মনে হলো পিয়াসা যেন কৌশে একটা থাপ্পড় বসিয়েছে তার মায়ের গালে। কোনো কিছু না বললে বরং কোনো এক সময় সুযোগ পেত এটাকে একটা এক্সকিউজ করার। ছোট হয়েও শিরিনকে অপমান করেছে বলে ওর পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলার। কিন্তু পিয়াসা না বলেও যেন অনেক কিছু বলে দিল। সিরাজুল ইসলাম বললেন, এবার থেকে শিরিনই রান্না করবে। একটা পরিবারে থাকতে গেলে আজীবন একজন পায়ের উপর পা তুলে খাবে, বাকিরা কাজ করবে, তা তো হয় না। তাই আপাতত রান্নাঘরের দায়িত্ব শিরিনের। মহুয়া বেগম নির্বাক তাকিয়ে দেখলেন তার সাম্রাজ্যের দখলদারিত্ব তার হাত থেকে ছুটে যাচ্ছে। তবে কি এই একরত্তি মেয়ে তার সাম্রাজ্যের দখল নিবে? মহুয়া বেগমের সারা শরীরে যেন বিষাক্ত হুল ফুটতে থাকে। একরাশ আলগা গাম্ভীর্য গলায় এনে বললেন, আমি এখনো বেঁচে আছি। এই সংসারে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনো আমি আছি, তাই তোকে সিদ্ধান্ত নিতে হবে না। কে রান্না করবে নাকি কে বসে থাকবে? সিরাজুল ইসলাম ফাটা বেলুনের মতো চুপসে গেলেন মুহূর্তে। মহুয়া বেগম পুত্রবধূদের দিকে তাকান। এক্ষুনি পিয়াসার ওপর চাপ দেওয়া যাবে না। রজনীকে উদ্দেশ্য করে বললেন, রান্না বান্না যত্ন নিয়ে করার কাজ, ভালোবাসা দিয়ে করার কাজ। যত ভালোবাসা মনে নিয়ে খুন্তি নাড়ব, রান্না তত মজা হইব। জুনি ফট করে বলল, তাইলে মনে হয় সিরিয়াপা মনে সব বিষ নিয়ে খুন্তি নাড়ছে। এই লাইগা এই বিষাক্ত খাওন কেউ খাইতে পারে নাই। মহুয়া বেগম ধমক দেওয়ার আগে সবাই হো হো করে হেসে উঠল। মহুয়া বেগম রজনীকে বললেন, রাইতের খাওয়ানোর বন্দোবস্ত করো। শিরিনের ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল যেন শুনে। পিয়াসা বলল, কিন্তু দাদি, আমি তো ফুফির কাছে রান্না শিখব। তোমার শাশুড়ি সবচেয়ে ভালো রান্না জানে, তোমার শাশুড়ি তোমাকে রান্না শেখাবে। আমার শাশুড়ি তো আমার রান্নার দোষ ত্রুটি ধরে নাই দাদি, ধরেছে ফুফি, তাই ওনাকে আমাকে রান্না শেখাতে হবে। তাছাড়া জমিদার বাড়ির মেয়ে হচ্ছে ফুফি, আমার শাশুড়ির চাইতে ফুফির ভালো জানার কথা জমিদার বংশের টেস্ট। তাই অনর্থক আমার শাশুড়ির ওপর গুরু দায়িত্ব চাপিয়ে দেওয়ার কোনো মানে হয় না। মীরা সহ্য করতে পারল না, আক্রোশে চেঁচিয়ে বলল, আমার মা কি তোর চাকর যে তোর কথা মতো কাজ করবে? আশার ধমকে বলল, কানে গালে চটকানা খাওয়ার আগে আমার বউকে রেসপেক্ট দিয়ে ভাবি বলে কথা বলতে শেখ। তা না হলে তোর এই খোমার ডিজাইন চেঞ্জ করে দিব আমি। মিনি অসহায়ের মতো তাকিয়ে নাটক দেখে। এই জাগতে কিছুই তার ভালো লাগে না। নির্জনের কথাগুলো মাথায় ঘুরছে তার। হুট করে মিনির মনে হয় সব কথা যদি সে পিয়াসাকে শেয়ার করে, তাহলে পিয়াসা হয়তো তাকে একটু হলেও সাহায্য করতে পারবে। এই সংসারে আর কেউ নেই তার মন বোঝার মতো।
কিন্তু পিয়াসাকে তো সে অপছন্দ করে। মিনি বুঝতে পারে না কি করবে সে। রজনী পিয়াসার হাত ধরে বলল, থাক মা, জেদ করো না। তোমার ফুফির রান্না তো দেখলে, এরপর কারোরই আর খাওয়া হবে না ঠিক করে। যার কাজে যারে সাজে, বিনি কাজে লাঠি বাজে। ঝুনি বলল, না ভাবি, লাঠি বাজে না, সিরিয়াপা থোতা বাজে শুধু। আল্লাহ দিছে তারে চাইনিজ থোতা, আইসকাইল এমন থোতা দেখা যায় না। থোতা না জানে ইস্পাত, থোতার ধার থাকলেও কামকাইজের কোনো ধার নাই তার আকাইমা। রজনী মৃদু স্বরে ধমক দেয় ঝুনিকে। মীরা ফুঁসতে থাকে। পিয়াসা আর কথা বাড়ালো না। তার দরকার ছিল শিরিনকে একটা বড় সড়ো ধাক্কা দেওয়া, যাতে সে বুঝতে পারে পিয়াসা সহজ মেয়ে নয়। আপাতত সেটা হয়ে গেছে, তাই পিয়াসাও আর কথা বাড়ালো না। মহুয়া বেগম দেখলেন পিয়াসা মেনে নিয়েছে। হাফ ছেড়ে বাঁচেন মহুয়া বেগম, কিন্তু মহুয়া বেগম জানেন না এরপর পিয়াসার সিদ্ধান্ত শুনলে সে আরেকবার পস্তাবে। কেন পিয়াসাকে বউ করলো তার জন্য। রাতের শোয়ার সময় পিয়াসা আর আশার একাকী হলো, নয়তো সারাদিন পিয়াসা বাহিরে বাহিরে ছিল, যাতে আশারের মুখোমুখি না হতে হয় তার। আবার আশারও ছাদে ছিল, যাতে পিয়াসা রুমে নির্বিঘ্নে থাকতে পারে। ফলশ্রুতিতে কারোরই রুমে থাকা হয়নি সারাদিন, বিশ্রাম নিতে পারেনি কেউ। রাতে খাওয়ার পর পিয়াসা রুমে এসে বাবাকে কল করে। বাবা মা দুজনেই কল করেছিল দিনে, কিন্তু কথা বলতে পারেনি পিয়াসা। আনোয়ার চৌধুরী ফোনের ওপাশ থেকে হ্যালো বলতেই পিয়াসার মনে হলো তার মরুর মতো শুষ্ক বুকে যেন জলের দেখা মিলল। ভালোবাসার বৃষ্টি এসে ভরিয়ে দিয়ে গেল পিয়াসার মন প্রাণ। অশান্ত হৃদয় প্রশান্তিতে ভরে উঠল। আনোয়ার চৌধুরী নরম গলায় বলল, কেমন আছো মা? পিয়াসার বুক চিরে দুঃখেরা বের হয়ে আসে। চোখের সামনে লাল নীল হয়ে ধরা দেয় এক পশলা যন্ত্রণা। এত মধুর সুরে বাবা যখন ডাকে, পিয়াসার তখন অসহ্য যন্ত্রণা হয়। একটা সময় বাবা বলে ডাকার কি আকুতি ছিল, বাবার সাথে কথা বলার কথা আক্ষেপ ছিল। সবকিছু মনে পড়ে যায়। ব্যাকুল হয়ে একটু কাঁদতে চায় পিয়াসা। দুই চোখকে তার ভীষণ বেইমান নিষ্ঠুর মনে হয়। এক ফোঁটা অশ্রু এলে কি এমন ক্ষতি হতো? বরাবরের মতো শুষ্ক চোখ পিয়াসার। দেখে মনে হয় তার কোনো কষ্ট নেই, দুঃখ নেই, যন্ত্রণা নেই। ঠোঁটের কোনো হাসি ফুটিয়ে পিয়াসা বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছি বাবা। তোমরা কেমন আছো? আমি ভালো আছি মা, তোর মা ভালো নেই। তার ধারণা তার মেয়েকে আমি হাত পা বেঁধে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করেছি। তার দিন শুরু হয় আমাকে নিয়ে রাগারাগি করে, আর দিন শেষ হয় তোর জন্য কাঁদতে কাঁদতে। পিয়াসার সব কষ্ট যেন এক মুহূর্তে বিলীন হয়ে গেল। এই মুহূর্তে যার একটা সময় কেউই ছিল না, তার জন্য ভাবার মতো দুজন মানুষ আছেন এখন। এর চাইতে খুশির আর কি হতে পারে পিয়াসার জীবনে? পিয়াসা হাসলো। হুট করে মনটা ফুরফুরে হয়ে গেল। হেসে বলল, মাকে বলো আমি ভীষণ ভালো আছি। আমার জন্য একটু ভাবতে হবে না মাকে। আর আমি আমার মায়ের মেয়ে, আমাকে আঘাত করা এত সহজ হবে না। বলতে হবে না মা, লাউড দেওয়া আছে, তোর মা শুনছে। শারমিন ফোন টেনে নিয়ে বলল, তুই ভালো আছিস তো মা? এরা তোকে কোনো কষ্ট দিচ্ছে না তো? মা, এত চিন্তা করছো কেন? আমি নিজেই নিজেকে রক্ষা করতে জানি এখন। তার উপর এখন তোমাদের জামাই আছে না, সে থাকতে কেউ আমাকে কিছু বলে রক্ষা পাবে? আমি বিন্দাস আছি মা। ইচ্ছে করে পিয়াসা আশারকে তোমাদের জামাই বলে সম্বোধন করে, যাতে করে বাবা মা বুঝতে পারে তাদের সম্পর্ক ভীষণ ভালো আছে। শারমিন বুঝলো তাই। আনোয়ার চৌধুরী মুচকি এসে চোখ ইশারা করে স্ত্রীকে বললেন, দেখলে তো, আমি ভুল করিনি। উত্তরে শারমিন মুখ বাঁকিয়ে পিয়াসাকে বলল, বাসায় আসবি না মা? তোকে ছাড়া এই বাড়ি কেমন মৃত্যুপুরী। যাব মা, আরো কয়েকটা দিন পর যাব। আগে এখানে এদেরকে একটু নাচিয়ে নিই। কাকে নাচাবি? যারা এতদিন রজনী আন্টিকে নাচিয়েছে মা। শারমিন বলল, যা ভালো মনে করিস। মনে রাখিস, তোর বাবা মা সব সময়
তোর পাশে আছে। কোনো বিপদ হলে সবার আগে বাবা মাকে জানাবি। আমি ওদের শিক্ষা দিয়ে ছাড়বো। পিয়াসা স্বস্তি নিয়ে কথা শেষ করে আশার রুমে ঢুকে দেখে পিয়াসা ফেসবুক স্ক্রল করছে। তার সাথে তার বইয়ের ফেসবুকে অ্যাড নেই। কি অদ্ভুত ব্যাপার। নিজের ফোন নিয়ে আশারও অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। হুট করে দেখলো আশা তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। পিয়াসার হাসি পায়। আশারের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে আশারের আইডি ভিজিট করে। প্রথম পোস্ট দেখে পিয়াসার কেমন অদ্ভুত অনুভূতি হতে থাকে। আশার গত রাতে ম্যারিড স্ট্যাটাস দিয়ে ফেলেছে। পিয়াসা পেছন ফিরে তাকায় এক নজর। এই মানুষটাকে সে ভালো খারাপ কোনো কাতারে ফেলতে পারছে না, না পারছে এর সাথে সহজ হতে। পিয়াসা বোকা মেয়ে না। পিয়াসা জানে জীবনে বিয়ে একবারই হয়, তা নিজের ইচ্ছেতে হোক বা বাবা মায়ের খুশির জন্য। একবার কাগজে স্বাক্ষর করে যাকে স্বামী বলে আল্লাহর কাছে কবুল বলে নিয়েছে, তাকে অস্বীকার করা যাবে না এই জীবনে। তাহলে তাকে মেনে নিতে এত দ্বন্দ্ব কেন? সে তো কোনো লুকোচুরি করেনি তার ব্যাপারে। সবার সামনে স্পষ্ট গলায় তাকে বউ বলে প্রায়োরিটি দিতে তার একবারও গলা কাঁপেনি। পিয়াসা নিজের সাথে নিজে যুদ্ধ করে খানিক সময়। এই মানুষটাকে হাজারো মেয়ে পছন্দ করে। কোচিং এ গিয়ে পিয়াসা সেই প্রমাণ পেয়েছে। আশারের ম্যারিড স্ট্যাটাসের কমেন্ট চেক করে পিয়াসা। ঠোঁটের কোণে ফুটে ওঠে কেমন বিজয়ীর হাসি। হাজারো মেয়ের কমেন্ট। এই যে এত এত মেয়েদের কাছে যে ড্রিম বয়, সে কিনা পিয়াসার কাছে এক ফোঁটা ভালোবাসা চায়। পর মুহূর্তে পিয়াসা কুকড়ে যায়। কালো অতীত এসে হানা দেয় পিয়াসার মানসপটে। ভেঙে চুরমার হয়ে যায় পিয়াসা আবারও। এই ক্ষত কখনো মুছবে না। পিয়াসা ভাবতে পারে না আর। ফেসবুক স্ক্রলিং এ মন দেয় আবারও। স্ক্রল করতে করতে একটা পোস্ট সামনে আসে পিয়াসার। এক মুহূর্তে পিয়াসার মনে হয় এটাই দরকার তার। পোস্টটা তেমন কিছু না, একটা চাকরির পোস্ট। একটা রেস্টুরেন্টে ওয়েটার লাগবে। নারী বা পুরুষ উভয়ই প্রাধান্য পাবে। পিয়াসার মনে হলো মহুয়া বেগমের অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য এই কাজের চাইতে পারফেক্ট আর কিছুই হতে পারে না। পিয়াসা রেস্টুরেন্টের ডিটেলস দেখে। লোকেশন দেখে বুঝতে পারে খুব বেশি দূরে হবে না। রিক্সায় 20-25 মিনিট লাগবে হয়তো। তাছাড়া পার্ট টাইমও করতে পারবে। পিয়াসা এক মুহূর্ত ভেবে নেয়, সে যদি বিকেলে শিফটে জয়েন করে, তাহলে যদি ঢাবিতে তার চান্স হয় সেখানে ক্লাস চলাকালীনও করতে পারবে। অথবা ঢাবিতে চান্স না পেলে প্রাইভেট ভার্সিটিতে অ্যাডমিশন নিবে, সেখানে থেকেও পারবে। পিয়াসা বিছানা থেকে নেমে বারান্দায় যায়। বাবার সাথে কথা বলতে হবে আগে। আনোয়ার চৌধুরী শুয়েছেন। সবেমাত্র চোখ লেগে এসেছে সেই মুহূর্তে মেয়ের কল পেয়ে শঙ্কা জাগে তার। কোনো বিপদ হয়নি তো? তড়িঘড়ি করে কল রিসিভ করে হ্যালো বলেন। বাবার হ্যালো শব্দটার মধ্যেই পিয়াসা রাজ্যের শঙ্কা অনুভব করতে পারে। মনে মনে বলে, এজন্যই তুমি এই পৃথিবীর বেস্ট বাবা। হেসে বলল, বাবা, একটা কথা বলার জন্য তোমাকে ডিস্টার্ব করলাম। কি কথা মা? আমি যদি কোনো ছোটখাটো জবে ঢুকি, লাইক কোনো রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে, তাহলে কি তোমার খুব বেশি লজ্জা লাগবে? আনোয়ার চৌধুরী হেসে ফেলেন মেয়ের কথা শুনে। বাবা, কোনো কাজই তো ছোট না। সৎ পথে থেকে যে কাজই তুমি করো তাই ভীষণ দামি। এটা আমার ভীষণ গর্ব হবে এই ভেবে যে আমার মেয়ে এত বিলাসিতার মধ্যে বড় হয়েও সে অহংকারী হয়নি, বরং বিনয়ী হয়েছে। নিজে কিছু করার ট্রাই করছে। ওয়েটারের কাজ বলে নাক ছিটকাই নিষে। পিয়াসা হেসে বলল, আই লাভ ইউ বাবা। তুমি পৃথিবীর সেরা বাবা। আমি জানতাম তুমি কখনোই আমাকে ডিমোটিভেট করবে না। শারমিন উৎসুক হয়ে তাকিয়ে রইল। কল রাখতে আনোয়ার চৌধুরী বললেন, আমার সন্তান অনেক বড় হয়ে গেছে শারমিন। আমার মেয়ে একটা চাকরি করতে চাইছে। কিসের চাকরি? ওয়েটার। শারমিনের মন খারাপ হয়। মেয়ের বাবার মতো সে এত মুক্ত মনে না, তাই মুখ গোমরা করে বলল, ওর বাবা একজন ডাক্তার, মা সহকারী প্রধান শিক্ষক।
সেখানে আমার মেয়ে ওয়েটারের কাজ করতে চায়? ওর কিসের অভাব আছে? প্রতি মাসে ওর বিকাশে একটা বিগ অ্যামাউন্ট তুমি পাঠাও, ওকে তোমার ক্রেডিট কার্ড দিয়ে রাখা আছে, তবুও ওকে এই চাকরি করতে হবে? ও কোনো বাড়ির মেয়ে, কোনো বাড়ির বউ, তাও ভুলে গেল? আনোয়ার চৌধুরী হাসেন, স্ত্রীর হাত ধরে বলেন, শারমিন, তুমি না স্কুলে বাচ্চাদের শেখাও কোনো কাজই ছোট না, সেই তোমার মুখে আজ এই কথা কি মানায় বলো? শারমিন অবুঝের মতো মাথা নাড়িয়ে বললেন, পুঁথিগত কথায় জীবন চলে না সবসময় চৌধুরী, তুমিও তো জানো তা। বইয়ে যা মানায় বাস্তবে সবসময় যে তা মানাবে এমন কোনো কথা নেই। আমার মেয়ে, আমার পুতুলের মতো যত্ন করে গড়ে তোলা মেয়ে কিনা মানুষের জন্য খাবার নিয়ে ছোটাছুটি করবে? খাবার দিতে দেরি হলে মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে, সে টেবিল পরিষ্কার করবে, প্লেট পরিষ্কার করবে? এসব কখনো আমি দুঃস্বপ্ন ভাবিনি। শারমিন, অবুঝের মতো কথা বলো না, বরং তোমার তো খুশি হওয়া উচিত এই ভেবে যে আমাদের মেয়ে বিপুল অর্থ সম্পদ, বিলাসিতায় বড় হয়ে ননির পুতুল হয়নি। সে তোমার আমার শিক্ষায় বাস্তবে কি শিক্ষিত হতে পেরেছে, পেরেছে বলে তার কাছে মনে হয় এই কাজটা আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। অন্য কেউ হলে হয়তো ভাবতো, যার বাবা মায়ের এত অর্থ সম্পদ আছে, শ্বশুর বাড়ি এত অবস্থা সম্পন্ন, প্রভাবশালী, সেখানে সে রানীর হালে থাকবে। আমার মেয়ে নিজের সে আরাম আয়েসে চিন্তা না করে নিজেকে সাধারণ মানুষের মতো করে ভেবেছে। সে বাবা মা স্বামীর উপর নির্ভরশীল নয়, সে নিজেকে স্বাবলম্বী করতে চায়। তুমি তোমার ছোট্ট মেয়েটার কনফিডেন্স, তার চিন্তা ভাবনার জন্য তোমার আনন্দিত হওয়ার কথা। শারমিন সব বুঝে, তবু মায়ের মন, মেয়ে কষ্ট করবে তা কিছুতেই মানতে চায় না। বিলাসবহুল জীবনের সুযোগ থাকার পরেও মেয়ে পরিশ্রম করবে ভাবলেই মায়ের বুকে ব্যথা শুরু হয়। এই ব্যথা শুধু মায়েরাই জানবে। পিয়াসার সাথে সাথে মেল করে, 20 মিনিট পরেই মেলে রিপ্লাই পায়। আগামীকাল বিকেল 4টে থেকে তাকে জয়েন করতে বলা হয়, বাকি আলোচনা সেখানেই হবে। পিয়াসা আনন্দিত মনে শুয়ে পড়ে সকালের অপেক্ষা করে, কখন সে খবরটা খাবার টেবিলে বোমের মতো ব্লাস্ট করবে, আর কখন মহুয়া বেগমের জমিদার বংশের সব অহংকার তার পায়ের নিচে এসে গড়াগড়ি খাবে। সেই অহংকারে পা দিয়ে খণ্ড বিখণ্ড করে পিয়াসা জবে ঢুকবে, তবেই না হবে তার রজনী আন্টির হয়ে বদলা নেওয়া। অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছে পিয়াসা, কিন্তু ঘুম আসছে না কিছুতেই, বরং ভেতরে কেমন অস্বস্তি লাগছে ওর। সে কি অযথা আশারকে ভিলেন বানিয়ে রাখছে? আশার খেয়াল করলো পিয়াসা ভীষণ নড়াচড়া করছে, মনে হচ্ছে কোনো অস্বস্তি হচ্ছে ওর। উঠে বসে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? পিয়াসার গলায় কাটার মতো একটা ব্যাপার কেমন খসখস করছিল, তাই মন আর বিবেকে যাতনায় পিষ্ট হওয়া পিয়াসা উপায়ন্তর না পেয়ে উল্টো আশারকে জিজ্ঞেস করে, একটা কথা জিজ্ঞেস করব? নির্দ্বিধায়। যেহেতু আপনার সাথে আমার বিয়ে হয়েছে, মানি আর না মানি, আপনি এখন আমার স্বামী। আমার কি এখন থেকে যে কোনো ব্যাপারে আপনার পারমিশন নিতে হবে? আশার মুচকি হাসে, না, নিতে হবে না। পিয়াসা ব্রু কুঁচকে তাকায়। আশার উঠে গিয়ে জানালা খুলে দেয়। চাঁদের আলো রুমে আসতেই মুহূর্তেই পুরো রুম কেমন স্বর্গের মতো মনে হয় পিয়াসার। কেন নিতে হবে না? এটাই তো অলিখিত নিয়ম। হ্যাঁ, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত আদেশ। আই থিঙ্ক তুমি এটুকু জ্ঞান রাখো, কিন্তু তোমার ভয় পেতে হবে না এই ব্যাপারে। উত্তর তোমার প্রশ্নেই আছে। পিয়াসা বুঝতে না পেরে আশারের দিকে তাকায়। যেখানে আমাকে তুমি তোমার স্বামী হিসেবে মানতে পারো না, সেখানে আমার কাছে অনুমতি চাওয়া ভীষণ ছেলে মানুষই ব্যাপার। বরং আমাকে অপমানিত করা হবে তখন। একটা সম্পর্কে দুজনের মনের মিল যখন না হয়, তখন এসব ফর্মালিটি মেনটেন করা সম্পর্কেরই অপমান। পিয়াসা চুপ করে যায়, কিংবা ফাটা বেলুনের মতো চুপসে যায়। আশার কিছু ভুল বলেনি, পিয়াসা জানে, পিয়াসা বোঝে, কিন্তু মনকে বোঝাতে পারে না। নিজের মনে পিয়াসার সবচেয়ে বড় শত্রু এখন। তবুও মিনমিন করে বলল, আমি একটা রেস্টুরেন্টে জব করতে চাইছি। আশা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। পিয়াসা খেয়াল করে আশারের চেহারায় একটা সূক্ষ্ম পরিবর্তন দেখা দিয়েছে। তবে কি আশার ওর বাবার মতো? পিয়াসা ভাবতে পারে না।
সে রজনী আন্টির মতো কখনো হবে না। মন থেকে যদি না আসে তাহলে জোর করে কখনোই অন্যের সিদ্ধান্ত মেনে নিতে পারবে না পিয়াসা। কোন রেস্টুরেন্ট, কোন পজিশন? পিয়াসা রেস্টুরেন্টের নাম বলল। মুহূর্তে আশার গম্ভীর হয়ে বলল, আমি বেঁচে থাকতে এসব রেস্টুরেন্টে এই টাইপের জব আমি তোমাকে করতে দিব না পিয়াসা। পিয়াসা হেসে ওঠে। একটু আগেই না বললেন আপনার অনুমতি নিতে হবে না? এক মুহূর্তেই স্বামীর অধিকার জন্মে গেল? না, অধিকার আমার জন্মায়নি। অধিকার বোধ কি তা তুমি জানো না হয়তো। তাহলে এখন যা প্রকাশ করছেন তা কি? তোমার নিরাপত্তা। পিয়াসা বুঝতে পারে না, বুঝতে পারার কথাও না। আশারের দিকে অবুঝ দৃষ্টিতে তাকিয়ে থাকে পিয়াসা। এক মুহূর্তের জন্য আশারের মনে হয়, কি এমন হতো যদি এই মানবীর ওপর তার ক্ষুদ্র একটু অধিকার থাকতো? তাহলে এমন তাকিয়ে থাকতে দেখে ছোট্ট করে কপালে একটা চুমু খেয়ে বলতো, এমন করে তাকিও না, কলিজায় লাগে বউ। পিয়াসা জিজ্ঞেস করলো, কই বললেন না তো? ওই রেস্টুরেন্টের 25% শেয়ার আমার শত্রু রাশেদের। এর চাইতে বেশি বিস্তারিত আশা করে বলা লাগবে না। পিয়াসা জবাব দেয় না। রাশেদকে পিয়াসা জানে। আশার হাসপাতালে থাকাকালীন সময়ে আস্তে আস্তে জানতে পেরেছে। পিয়াসা হতাশ হয়ে পড়ে। এমন নয় যে চাকরি না করলেও চলছে না, কিন্তু ওর দরকার মহুয়া বেগমের অহংকার মাটির সাথে মিশিয়ে দেওয়া। আশা জিজ্ঞেস করলো, ওরা নিশ্চয়ই তোমার মেইলে রিপ্লাই করেছে? হ্যাঁ, করেছে তো। আগামীকাল যেতে বলল। আশার হেসে বলল, আর একটু মাথা খাটালে তুমি বুঝতে পারতে। এত রাতে ওরা কেন একটা মেয়ের মেইলে রিপ্লাই করলো? এই দুনিয়ার সব মানুষ আশার না পিয়াসা? পিয়াসার বুক ধরফর করে। আশারের কথার মানেও বুঝতে পেরেছে। হুট করে পিয়াসার মনে পড়ে, ঠিকই তো, অফিসিয়াল কাজ, কেন অফিস আওয়ারের বাহিরে এত রাতে রিপ্লাই করবে এরা? তোমাকে একটা জিনিস দেখাই, ওয়েট। আশার তার অন্য নামের একটা মেল থেকে ওদের মেল করে জবের জন্য। পিয়াসাকে বলে ওদের নখ দিয়ে কিছু একটা জিজ্ঞেস করতে। পিয়াসা ইতস্তত করে নখ দিয়ে জিজ্ঞেস করে, ওদের রেস্টুরেন্টের নিজস্ব কোনো ড্রেস কোড আছে কিনা। 2 মিনিটের মধ্যে পিয়াসাকে রিপ্লাই দেয়, কিন্তু আশার কোনো রিপ্লাই পায় না। আশার হেসে ওঠে। পিয়াসা কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। এরপর থমথমে সুরে বলল, এমন নয় যে চাকরি করতেই হবে, কিন্তু আমি আপনার দাদিকে একটা উচ্চ শিক্ষা দিতে চেয়েছিলাম। ওই অহংকারী মুখটা যাতে লজ্জায় এতটুকু হয়ে যায় তার জন্য। জমিদার বাড়ির বউ যখন বাহিরের মানুষের জন্য খাবার সার্ভ করবে, ব্যাপারটা তার কেমন লাগবে তা দেখতে চেয়েছিলাম। আজীবন যে অহংকার তাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে রেখেছিল, তা মাটিতে মিশিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু আপনি আমাকে ভুল ভাববেন না, আমি কখনো আপনার অমতে কিছু করব না। আপনাকে নিয়ে আমার মনে একটু একটু সমস্যা থাকতে পারে, কিন্তু তার জন্য আপনাকে অসম্মান করার মতো চিন্তা ভাবনা আমার নেই। কিন্তু আপনার মনে হয় না আপনার দাদির একটা শিক্ষা হওয়া ভীষণ দরকার? আশার হেসে বলল, ওকে, সেক্ষেত্রে আমি তোমাকে একটা রেস্টুরেন্টে জব পাইয়ে দিতে পারি, ওয়েটার পোস্টে। আশারের বলতে ইচ্ছে করলো, না ওয়েটার না, মালিক পোস্টে, কিন্তু বলতে পারলো না। পিয়াসা যদি জানতে পারে ওটা 70% শেয়ার আশারের, তাহলে হয়তো ওখানে জব করতে চাইবে না। কিন্তু পিয়াসার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এর চাইতে বেস্ট অপশন আর দ্বিতীয় কিছু নেই। সর্বক্ষণ আশার চোখে চোখে রাখতে পারবে। আশার মাথা নাড়িয়ে বলল, শুধু ওয়েটার কেন, ক্যাশ সেকশনও বসতে পারবে। পিয়াসা মাথা নাড়িয়ে বলল, আপনি বুঝতে পারছেন না কেন? ওরকম কাজ হলে আপনার দাদি যতটা রাগ হবে, অন্য পোস্টে কি হবে? অগত্যা আশার মাথা নাড়িয়ে বলল, জো হুকুম মহারানী। পিয়াসা হেসে ফেলে। হাসতে হাসতে পিয়াসার মনে প্রশ্ন জাগে, আশার কিভাবে তার জবের ব্যবস্থা করছে। হাসি বন্ধ হয়ে গেল মুহূর্তে।
আপনি কিভাবে আমার জবের কনফার্মেশন দিচ্ছেন? আশার আমতা আমতা করে বলল, না মানে, আসলে আমার একটা ক্লোজ ফ্রেন্ডের রেস্টুরেন্ট। ও বলেছিল আর কি যে পোস্ট খালি আছে, তাই বলছি। আমার একটা শর্ত আছে। কি শর্ত? বাইরের কাউকে আপনি জানাতে পারবেন না যে আমি আপনার বউ। আশার হেসে মাথা নাড়ায়। জানানোর প্রশ্নই আসে না। যেখানে রেস্টুরেন্টের আরেক পার্টনার আর আশারের বাবা মা ছাড়া কেউ জানে না ওই রেস্টুরেন্টের মালিক সে, সেখানে সে কাকে বলতে যাবে? রেস্টুরেন্টের অন্যান্য সব স্টাফরা জানে সে ওখানে রেগুলার কাস্টমার। মালিকের সাথে ওর ভীষণ ভালো সম্পর্ক আছে, এটুকুই। সকালে নাস্তার টেবিলে পিয়াসা আশারের সাথে এলো। পাশাপাশি দুই চেয়ারে বসে পিয়াসা মহুয়া বেগমের দিকে তাকায়। আশার মুস্কি এসে পিয়াসাকে সাহস দেয়। একে একে সবাই এসেছে। রজনী আর নার্গিস দ্রুত সবাইকে খাবার দিচ্ছে। আজকের মেনু ল্যাটকা খিচুড়ি আর গরুর মাংস। খিচুড়ির সুগন্ধে পিয়াসার খিদে আরো বেড়ে গেল। পিয়াসা রজনীকে উদ্দেশ্য করে বলল, আন্টি, আমার একটা চাকরি হয়েছে, আজকেই জয়েনিং। ডাইনিং টেবিলে পিন পতন নীরবতা নেমে এলো। মহুয়া বেগমের গলায় খাবার আটকে গেল। রজনী দ্রুত পানি এগিয়ে দিলেন। পিয়াসার হাসি পেল। কি চাকরি করছে এটা জানলে তো বুড়ি স্ট্রোক করবে। মহুয়া বেগম নিজেকে সামলে নিয়ে সিরাজুল ইসলামের দিকে তাকিয়ে বললেন, ওর চাকরি হয়েছে মানে? কি বলছো? এই বাড়ির বউয়েরা কবে থেকে বাহিরের পুরুষের সাথে কাজ করা শুরু করলো? সিরাজুল ইসলামের মনে হচ্ছে তিনি মাইনকাচিফায় ফেসে গেছেন। না পারবেন মায়ের হয়ে কথা বলতে, না পারবেন পিয়াসার বিরুদ্ধে কিছু বলতে। রজনী জিজ্ঞেস করলো, কিসের চাকরি? একটা রেস্টুরেন্টের ওয়েটার। মহুয়া বেগম এবার সত্যি চমকান। এক মুহূর্তের জন্য তার মনে হলো তিনি ভুল শুনছেন। ক্রুদ্ধ স্বরে বললেন, এটা একটা ভদ্র বাড়ি, এখানের বউয়েরা বাহিরের পুরুষের সাথে চাকরি করবে? তা কখনোই হবে না। আশার গলা খাকারি দিয়ে বলল, আমার বউ দাদি, আমি ওকে পারমিশন দিয়েছি, এখানে আপনার মতামত জানতে চাইনি। মহুয়া বেগম সিরাজুল ইসলামের দিকে তাকান। সিরাজুল ইসলাম কোনো কথা না বলে মাথা নিচু করে নাস্তা করতে থাকেন। মিনি ফোড়ন কেটে বলল, বাড়িতে কাজ করতে পারে না, রাস্তায় কাজ করতে যাইতে চায়। পিয়াসা হেসে বলল, আমি না হয় রাস্তায় গিয়ে কাজ করলাম, বাড়ির কাজটা তুমি আর তোমার গুণধর দুই বোন মিলে করে নাও। শিরিন মিনিকে চোখ রাঙায়। এই মেয়ের সাথে কোনোভাবে লাগতে যাওয়া উচিত নয়। মহুয়া বেগম অসহায়ের মতো বসে রইলেন, নাস্তা না করে। তিনি এই মেয়ের ডানা ভেঙে এদের মা মেয়েকে শিক্ষা দিবেন ভেবে ওকে এইবারের বউ করেছেন, অথচ সেই মেয়ে কিনা তাকে গোনায় ধরে না। কলিং বেল বেজে ওঠার শব্দে মহুয়া বেগমের ভাবনা জাল কাটলো। কেউ এসেছে বোধহয়। ঝুনি গিয়ে দরজা খুলে দেখে বৈশাখী আর বর্ষা এসেছে। বৈশাখীর মুখটা থমথমে ভীষণ। রজনী মেয়েদের দেখে এগিয়ে গেল। বিশেষ করে বৈশাখীকে দেখে। মেয়েটা কনসিভ করেছে। গতকাল বিকেলেই তিনি জানিয়েছেন আশার আর পিয়াসার বিয়ে হয়েছে। নিষ্ফল আক্রোশে বৈশাখীর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ফেটে যাচ্ছে যেন। রাত থেকে অপেক্ষায় ছিল কখন সকাল হবে, কখন বাবার বাড়ি আসবে। সকাল হতে নাস্তা না করে চলে এসেছে বোনকে সাথে নিয়ে। রজনী দুই মেয়েকে খেতে দিলেন। বৈশাখী খাওয়া বন্ধ করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল পিয়াসার দিকে। পিয়াসার কিছুটা অস্বস্তি হয় এমন করে তাকিয়ে থাকায়। তাই কিছুক্ষণ পর জিজ্ঞেস করলো, আপু, কিছু বলবেন? বৈশাখী থমথমে সুরে বলল, তোমার বাবার নাম কি পিয়াসা? পিয়াসা চমকে তাকায় বৈশাখীর দিকে। বৈশাখীর দুই চোখে আগুনের গোলা যেন। পিয়াসা বুঝতে পারে ঝড় উঠবে এখন বড় সড়ো। আফসোস, এই ঝড়ে তাকে আবারও একবার ছিন্ন ভিন্ন হতে হবে বিনা দোষে। বুকের ভেতর কম্পন টের পায় পিয়াসা। বৈশাখীকে দেখে মহুয়া বেগমের কিছুটা স্বস্তি হয়। এই বাড়িতে একমাত্র এই নাতনিটাই তার মনের মতো হয়েছে।
জমিদার বংশের ভাবসাব সবই পেয়েছে তার এই নাতনি। আশার বোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। বৈশাখী শান্ত সুরে বলল, বিয়ে করে নিলি আমাকে? আমার হাজবেন্ডকে একবার জানানোর প্রয়োজন মনে করলি না? নাকি সাদা চামড়ার বউ দেখে হুঁশ হারিয়ে ফেলছিস? আষাঢ়ের কপালের রগ দপদপ করছে। পিয়াসা বাম হাত দিয়ে আষাঢ়ের উরুতে আলতো চাপ প্রয়োগ করে। প্রেগনেন্সির সময়টাতে মেয়েদের হরমোনাল অনেক পরিবর্তন আসে, তাই বৈশাখীর ব্যবহার পিয়াসাকে কষ্ট দিল। পিয়াসা চায় না বৈশাখী কষ্ট পাক তার জন্য। বৈশাখীর কেমন অসহ্য লাগছে পিয়াসাকে। এই মেয়েটা আসার পর থেকে মা একেবারে বদলে গেছে, যেন পিয়াসাই তার মেয়ে। সারাক্ষণ পিয়াসা পিয়াসা করত, এখন তো ছেলের বউ করে ফেলেছে। রজনী শান্ত সুরে বলল, নাস্তা খেতে বসেছিস, এখন চুপচাপ খেয়ে নে। পিয়াসাকে বের হতে হবে, আশারকেও বের হতে হবে। ও কোথায় বের হবে? মহুয়া বেগম কটাক্ষ করে বললেন, তোর মা খুঁজে এবারের জন্য বাদী আনছে, সেই বাদী এখন বাদীগিরি করবে হোটেলে গিয়ে। আশার ধমকে বলল, মুখ সামলে কথা বললো দাদি। পিয়াসার নামে আর একটা বাজে কথা কেউ বললে আমার চেয়ে খারাপ কেউ হবে না, মনে রেখো। বৈশাখী হেসে বলল, বাজে কথা? ওর নামে বাজে কথা এখনো তো আমি শুরুই করিনি। ওর বাবা মায়ের কেচ্ছা যদি শুরু করি, মুখ লগাতে পারবি না। আপা, বাড়াবাড়ি করিস না। বাড়াবাড়ি করলে কি করবি তুই? আমাকে মারবি? নাকি ভেবেছিস ধমকালে আমিও দাদির মতো ভয় পাবো? মা, আপাকে নিষেধ করা আজে বাজে কথা না বলতে। বৈশাখী আয়েশ করে এক লোকমা খিচুড়ি মুখে দেয়। মায়ের হাতের রান্না যেন অমৃত। প্রেগনেন্সির বাকি সময় এখানে থাকবে বলে এসেছে বৈশাখী। আষাঢ়ের কথা শুনে বলল, কিসের আজে বাজে কথা? ওর মা যে চরিত্রহীনা মহিলা সেটা কে না জানে। ও শারমিন আন্টির মেয়ে না, ওকে ওনারা দত্তক নিয়েছেন। ওর মা আমার শ্বশুর বাড়ির দিকের এক আত্মীয়ের সাথে পালিয়ে এসেছে ওকে রেখে। ও একেবারে নিম্নবিত্ত পরিবারের মেয়ে, কোনোভাবে আমাদের মতো পরিবারের বউ হওয়ার যোগ্যতাও নেই। আমি অবাক হচ্ছি এই ভেবে যে, দাদি তুমি কিভাবে এই মেয়েকে বাড়ির বউ বানাতে চাইলে? মহুয়া বেগমের মাথায় বাস পড়লো যেন। রজনী, সিরাজুল ইসলাম, আশার ছাড়া উপস্থিত সবাই হতভম্ব হলো এমন খবর শুনে। পিয়াসা হাসি মুখে তাকিয়েছে বৈশাখীর দিকে। বুকের ভেতর রক্তাক্ত হয়ে গেল, এক্সপ্রেশন চেঞ্জ হয়নি মুখের। এই জন্যই তো এর চিন্তা ভাবনা এত নিচু স্তরের। রেস্টুরেন্টের ওয়েটার হওয়ার শখ তো এমনি এমনি আসেনি। ওর রক্ত তো আমাদের মতো খানদানি পরিবারের না। ওর দেহে বইছে থার্ড ক্লাস পরিবারের রক্ত। যেমন ফ্যামিলি থেকে উঠে এসেছে, তেমনই তো স্বপ্ন হবে। শিরিন সুযোগ পেয়ে বলে ফেলল। আষাঢ়ের মাথায় আগুন জ্বলে উঠেছে যেন। আচমকা উঠে দাঁড়িয়ে টেবিলের ওপর থাকা সবকিছু ছুঁড়ে ফেলে দিল, সেই সাথে বৈশাখীর সামনে থাকা খাবার প্লেটও। বৈশাখী সবে মাত্র এক লোকমা খেয়েছে। পিয়াসা আষাঢ়ের হাত ধরে বলল, প্লিজ শান্ত হন আপনি, এমন রিয়েক্ট করছেন কেন? আষাঢ় পিয়াসার হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে বলল, চুপ, একদম চুপ। তুমি সাবানার মতো সব হাসি মুখে সহ্য করতে পারো, আমি আমার বইয়ের এক ফোঁটা অপমানও সহ্য করব না। আর আপা শোন, পিয়াসার এসব কথা বাবা মা আমি তিনজনই জানি সেই প্রথম দিন থেকে। আর তখন থেকে আমি পিয়াসাকে ভালোবাসি। শিরিন বলল, এই দুনিয়া সাদা চামড়ার পাগল। এই জন্যই তো আমার মেয়েদের পছন্দ না করে বেজন্মা মেয়েরে পছন্দ হয়েছে। আষাঢ়ের মাথায় রক্ত জমে গেছে। শিরিনের দিকে এগিয়ে যাওয়ার আগে পিয়াসা আষাঢ়কে শক্ত করে জড়িয়ে ধরে বলে, না প্লিজ, আমার জন্য আপনি এমন অশান্তি করবেন না। ওনাদের কথা আমি যতটা কষ্ট পেয়েছি, আমার জন্য আপনি তাদের কষ্ট দিলে আমি তার চেয়েও বেশি কষ্ট পাবো। পিয়াসার উষ্ণতা পেতে আষাঢ় কেমন চমকে ওঠে। আষাঢ় এতটুকু কাছাকাছি পাবে পিয়াসাকে কখনো ভাবেনি। রজনী থমথমে সুরে বৈশাখীকে বলল, ওর বর্তমান বাবা মা যারা, তারাই ওর আসল বাবা মা। শুধু জন্ম দিলে বাবা মা হওয়া যায় না। তাছাড়া ওদের অন্যায়ের জন্য পিয়াসা কেন সাফার করবে? তুই একজন শিক্ষিত মানুষে এমন অশিক্ষিতের মতো কথা বলছিস কিভাবে? মা, আমি তোমার মতো অন্ধ না। শিক্ষিত হওয়ার আগে আমি একজন খানদানি পরিবারের মেয়ে। আমার রুচি ওর মতো নিম্নমানের নয়। তুমি কিভাবে পারলে জেনে শুনে এই মেয়েকে বাড়ির বউ বানাতে? তোমার একবারও মনে হয়নি এই মেয়ে আমাদের বাড়ির কাজের লোক হওয়ারও যোগ্যতা রাখে না?
পিয়াসা হেসে বলল, কি আর করার বড় আপা, তোমাদের খানদানি বংশের কপাল খারাপ। তা না হলে কেমন করে আমার মতো একটা মেয়ে এবাড়ির বউ হয়ে গেল। এই শোকে তোমরা দাদি, নাতনি, ফুফু, ফুফাতো বোন সবাই মিলে না হয় শোক পালন করে 2 দিন উপোস করো, অথবা সবাই গলাগলি করে কান্না করো। আষাঢ়ের হাত ধরে পিয়াসা উপরে চলে গেল, আষাঢ়কে আর কিছু বলার সুযোগ না দিয়ে। বৈশাখী মুখ গোমরা করে নিজের রুমের দরজা বন্ধ করে। রজনী বৈশাখীর জন্য খাবার নিয়ে কয়েকবার দরজায় নক করে। বৈশাখী দরজা খুলল না। কিছুতে আজকে সে খাবার খাবে না। মাকে কিভাবে নিজের দলে নিয়ে আসতে হয় বৈশাখী জানে। প্রেগনেন্ট মেয়ে না খেয়ে দরজা বন্ধ করে বসে থাকবে, এটা কোনো মা মেনে নিবে না। বৈশাখী এখানে দীর্ঘদিন থাকার জন্য এসেছে। এই বংশমর্যাদাহীন মেয়েকে এখানে সে টিকতে দিবে না। একটা অভিজাত পরিবারের জন্য এই মেয়ে কখনোই মানানসই না। তাছাড়া বৈশাখী মনে প্রাণে চেয়েছিল তার খালাতো ননদ শিমরিনের সাথে ভাইয়ের বিয়ে দিবে। মেয়েটা বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা মা মেয়ে 3জনই আমেরিকা সেটেল। বিপুল অর্থ সম্পদের মালিক মেয়ের বাবা। আমেরিকায় ওদের দোকানপাট আছে। সবচেয়ে বড় কথা, বৈশাখী স্বামীর কাছে বেশ বড় একটা অ্যামাউন্ট ধার পাবেন মেয়ের বাবা। আষাঢ়ের সাথে বিয়ে হলে সেই টাকাটা মওকুফ হয়ে যাবে। হিসেব করলে সিমরিনরা কখনোই ওদের সাথে আত্মীয়তা করবে না, কিন্তু সিমরিনের একটা অতীত রয়েছে, আর তাই তারা অমত করবে না। বৈশাখীর হাজব্যান্ড সোহাগ এই বুদ্ধিটা দিয়েছে বৈশাখীকে। সে একবার নাকি তার খালার কানে বাড়ি দিয়েছে এই ব্যাপারে। তারা নাকি গ্রিন সিগন্যাল দিয়েছে। বৈশাখী তার স্বামীর পরামর্শ মেনে নিয়েছে। সে চায় তার স্বামীর বিশাল দেনা দেওয়া থেকে মুক্তি পায়, যাতে 20 লক্ষ টাকা দেওয়ার চাইতে আষাঢ়ের সাথে সিমরিনের বিয়ে দেওয়া সহজ। রজনী দরজা ধাক্কা দিতে দিতে ক্লান্ত হয়ে সিরাজুল ইসলামকে ডাকলেন। একে একে বাড়ির প্রায় সব সদস্য এসে হাজির হলো। বৈশাখী দরজা খুলল না। ভেতর থেকে বৈশাখী বলল, আষাঢ় আজকে আমার সাথে যে বেয়াদবি করেছে, ও আর ওর বউ এসে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি দরজা খুলব না। ও আমার সামনে থেকে খাবার ছুঁড়ে ফেলে দিয়েছে। বিয়ে করেছে 2 দিন হয়েছে, এখনই এত বেয়াদব হয়েছে ও। ওই মেয়ের পাল্লায় পড়ে যখন এতটা অধপতন হয়েছে ওদের এসে ক্ষমা চাইতে হবে আমার কাছে। রজনী দরজার সামনে হাত পা ছাড়িয়ে বসে পড়ল। শিরিন আর নীরা মুখ টিপে হাসছে। খেলা ভীষণ জমে উঠেছে এবার। বৈশাখী পারবে ওই মেয়েকে শায়েস্তা করে এই বাড়ি ছাড়া করতে। সিরাজুল ইসলাম আশারকে ডাকতে গেলেন। যাই হোক না কেন, তার অসুস্থ মেয়েটাকে তো না খাইয়ে রাখতে পারবেন না তিনি। সিরাজুল ইসলামের ডাক শুনে আশার বের হলো। পিয়াসা তৈরি হচ্ছিল বের হওয়ার জন্য। সিরাজুল ইসলাম আমতা আমতা করে বলল, তোর আপা রাগ করে দরজা বন্ধ করে রেখেছে, একবার আয় তো তুই। তুই ডাকলে হয়তো দরজা খুলবে। আশার যেতে উদ্যত হতেই পেছন থেকে ঝুনি খালা বলল, যায়েন না মামা, আপনার বোন কইছে আপনি আর পিয়াসা গিয়ে ওর কাউয়ার মতো ঠ্যাং ধরে মাফ না চাইলে ও দরজা খুলব না। সিরাজুল ইসলাম রাগী দৃষ্টিতে তাকাতেই ঝুনি সরে গেল। আশার বাবার দিকে তাকিয়ে বলল, তাই নাকি বাবা? সিরাজুল ইসলাম চুপ করে রইলেন। এত অশান্তি আর সহ্য হচ্ছে না তার। আশার স্পষ্ট করে বলল, আমি অথবা আমার বউ কেউই যাব না বাবা। তোমার মেয়ে আকবরই আমার বউয়ের পেছনে লেগেছে, তাই আমার কোনো দায় পড়েনি ওর অন্যায় আবদার মেটাতে, ওর কাছে যৌথভাবে ক্ষমা চাওয়ার। তোর বোনটা অসুস্থ আশার, তুই এটুকু বুঝতে পারছিস না কেন? আশার চমকায়। এই খবরটাও জানা ছিল না, ওকে কেউ জানায়নি। আশার ভাবলো যাওয়া উচিত তাহলে, তবে পিয়াসা যাবে না, সে একা যাবে। বৈশাখী রুমের সামনে এসে দেখে রজনী বসে আছে চুপ করে। আশারকে দেখে উঠে এসে বললেন, তুই কেন এসেছিস? আপা নাকি দরজা বন্ধ করে বসে আছে। বসে থাকুক, সারা দিন বসে থাকুক। নাটক করছো? তোদের বংশটাই এমন নাটক করার বংশ।
আমার একটা জীবন শেষ করছে তোর বাপ, দাদি, ফুফু মিলে নাটক করে করে। এখন আবার আমার ছেলের বউয়ের জীবন নষ্ট করবে তোর বোন। তোর বাপের মতো স্যাবলামি করবি না। যা, পিয়াসারে নিয়ে বের হ। ওর আজকে প্রথম দিন কাজের। তুই ওর কাছে যা। আশার মায়ের কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে না আসলে মা যদি মনে করত বিয়ে করতে না করতেই সে বোনদের পর করে দিয়েছে, এখন দেখছে এসেও বিপদে পড়ল। মায়ের এমন অগ্নিমূর্তি আসার আগে খুব একটা দেখেনি। সিরাজুল ইসলামের মেজাজ পুরো খারাপ হয়ে গেল রজনীর কথা শুনে। ধমকে বলল, ফালতু কথা বলবে না রজনী। তুমি এমন কোনো রসগোল্লা না যে তোমাকে মাথায় নিয়ে নাচার দরকার ছিল। আমার মা বোনদের সবকিছুতে টানবে না, সবকিছুর একটা লিমিট থাকে। রজনীর আজকে ধৈর্য শূন্যের কোঠায় নেমে এসেছে। তার দুই মেয়ে, দাদি, ফুফুর সব স্বভাব পেয়েছে। বড়জন তো মহুয়া বেগমের কার্বন কপি একেবারে। রজনী ভেবেছিল বৈশাখীর বিয়ে হয়ে গেছে যেহেতু, তাহলে বৈশাখী আর খুব একটা ঝামেলা করার সুযোগ পাবে না, সে থাকবে তার শ্বশুর বাড়ি। কিন্তু রজনীর হিসেব ভুল ছিল। এদের জাতটাই এমন মনে হয়। কিছুক্ষণ আগে বৈশাখীর হাজবেন্ড কল করে জানিয়েছে তার স্ত্রী এখানেই থাকবে, শ্বশুর শাশুড়ির কাছে। ওখানে নাকি বৈশাখীর কষ্ট হয়। সে যেহেতু দেশের বাহিরে থাকে, তাই বৈশাখীর জন্য বাবার বাড়ি সবচেয়ে নিরাপদ। মেয়ের জন্য মনে যে আদর ভালোবাসা ছিল, সেটা হুট করে কেমন বিরক্তিতে রূপ নিল। এই তিরিক্ষি মেজাজে আগুনে ঘি ঢাললো সিরাজুল ইসলামের বলা কথাগুলো। রজনী গুটি গুটি পায়ে স্বামীর সামনে এসে দাঁড়িয়ে বলল, লিমিট ক্রস করলে কি করবে তুমি? কি করতে পারবে? ডিভোর্স দিবে? সেই দরজাও খোলা আছে। অন্তত আমি মুক্তি পাব। সিরাজুল ইসলাম হেসে বললেন, না, এসব তোমাদের বংশে হতে পারে, আমাদের বংশে ডিভোর্স হয় না। আমরা আমাদের বংশ মর্যাদা মেনে চলি। রজনী ক্রূর হেসে বলল, না প্লিজ, এসব খানদানি বংশের দোহাই দিও না। বরং এটা বলো, এই বয়সে ডিভোর্স দিলে ফুল টাইম কাজের বুয়া হাতছাড়া হয়ে যাবে তোমাদের। বিনা বেতনে শুধু ভাত কাপড় দিয়ে এমন কাজের লোক তো পাবে না। বৈশাখী সব শুনতে পেল। তার ভীষণ আশ্চর্য লাগলো তার মা সে যে না খেয়ে আছে সে ব্যাপারে বিন্দু মাত্র কনসার্ন না। তিনি নিজের কথা বলে যাচ্ছেন কেমন। এজন্যই মায়ের ওপর বৈশাখীর রাগ ওঠে। কোথায় তাকে তেল মালিশ করবে সবাই মিলে, তা না করে তারা নিজেদের কথা বলছে। আশার বিরক্ত হয়ে বলল, বাবা, কথায় কথায় তোমার এই জাত বংশের বড়াই আর করো না। তোমাদের মতো এই টক্সিক জমিদারি বংশ আর কারো না হোক, যেখানে শান্তিতে নিঃশ্বাস নেওয়া যায় না। স্টুপিড, হয়েছিস তো মায়ের মতো। থ্যাঙ্কস আল্লাহ যে আমি আমার মায়ের মতো হয়েছি, তোমার মায়ের মতো হইনি। তুমি তো হয়েছো তোমার মায়ের মতো, আর তার সুফল তো আমি দেখতেই পাচ্ছি। মা চলো, এখানে থাকার কোনো মানে হয় না। রজনী আশারের সাথে চলে গেল। সিরাজুল ইসলামও চলে গেল। একে একে সবাই চলে গেল। বন্ধ দরজার ওপাশে বৈশাখী চুপ করে বসে রইল। পেটের ভেতর ছুঁচু দৌড়াচ্ছে, খিদে জান যায় তার। কেন যে রাগ দেখাতে গেল? খিচুড়িটা কি দারুণ ছিল, এখন খাবে কিভাবে সে? রেস্টুরেন্টে পা দিতে ঠান্ডা বাতাসে পিয়াসার মন প্রাণ জুড়িয়ে গেল। ভীষণ চিমচাম ভাবে সাজানো রেস্টুরেন্টটি, কিন্তু আকর্ষণীয়। ঘুরে দেখতে দেখতে পিয়াসা দেখতে পেল অনেকগুলো কবুতরের ছবি। কবুতরের ছবি দেখে পিয়াসার আশারের কথা মনে পড়ে গেল। আশার পিয়াসাকে এখানে পরিচয় করিয়ে দিয়েই চলে গেছে। হুট করে পিয়াসার মনে হলো বাবা তার জন্য ভুল মানুষ সিলেক্ট করেনি। নিজের পরিবারের সব নিয়ম নীতির ঊর্ধ্বে গিয়ে যে মানুষটা সর্বদা তার খুশি অখুশি নিয়ে ভাবে, সে আর যাই হোক ভুল মানুষ হতে পারে না। কিন্তু পিয়াসা এটা বুঝতে পারে না। সব জেনে বুঝেও কেন সে আশারকে আপন করতে পারছে না। কবে সব ঠিক হবে পিয়াসা জানে না, কিন্তু আজকে পিয়াসা খুব করে চায় যাতে সব ঠিক হয়ে যায়। ম্যানেজার এসে পিয়াসাকে তার কাজ বুঝিয়ে দিল। পিয়াসা সবার সাথে পরিচিত হয়ে নিল।
সে ছাড়াও আরো 12 জন ওয়েটার আছে এখানে। এর মধ্যে 4 জন মেয়ে। পিয়াসা সহ 5 জন হলো। পিয়াসার ডিউটি হলো দ্বিতীয় তলায়। একজনের অর্ডারের কফির মগ আনতে আনতে পিয়াসার মনে হলো, কখনো কি ভেবেছে সে এই কাজ করবে, নাকি বৈশাখী আপার কথাটাই সত্যি? তার শেকড়টা যেমন তার কাজে তাই প্রতিফলিত হচ্ছে। কিন্তু কোনো কাজই কি ছোট? কেন তাহলে কর্ম দিয়ে মানুষকে পরিমাপ করা হয়? বিকেলের চাটা আজকে নার্গিস নিয়ে গেল মহুয়া বেগমের জন্য। মহুয়া বেগম সকালে ঝামেলার পর থেকে রুমেই বসে আছেন, মনের ভেতর অস্থিরতা। এত বছর ধরে যে অহংকার নিয়ে বেঁচেছিলেন, সে অহংকার মুহূর্তেই গুঁড়িয়ে দিল একটা বাহিরের মেয়ে। আর তাকে কিনা উঠতে দিয়েছে তার নিজের নাতি। এই যন্ত্রণা মহুয়া বেগম কিছুতেই সহ্য করতে পারছেন না। সব ভেঙে চুরমার করে দিতে ইচ্ছে করছে তার। কখনো কি ভেবেছিলেন তার সাম্রাজ্য কেউ এভাবে ভেঙে দিবে? মহুয়া বেগম ভীষণ অসহায় হয়ে গেলেন। নার্গিস চায়ের কাপ রেখে মহুয়া বেগমের পায়ের সামনে ফ্লোরে বসলো। মহুয়া বেগম রকিং চেয়ারে বসে আছেন। নার্গিস কোমল গলায় বলল, আম্মা, কেমন লাগছে আপনার? কেন? এই যে একটা মেয়ে এবারের বউ হওয়ার সাথে সাথে দুদিনই আপনার বাড়ির সব নিয়ম কানুন ভেঙে দিল, ঢ্যাং ঢ্যাং করে চাকরি করতে চলে গেল। আরো কি যেই সেই চাকরি? একটা হোটেলে মানুষকে খাবার এনে নিয়ে দিবে, মানুষ খেয়ে উঠে 5-10 টাকা হাতে গুজে দিবে তার। আপনার এই জমিদার বাড়ির বউ হাত পেতে মানুষের থেকে 5-10 টাকা নিবে। কেমন লাগবে আম্মা? নার্গিস হাসতে লাগলো। মহুয়া বেগমের কাছে ভীষণ ভয়ঙ্কর লাগলো সেই হাসি। মহুয়া বেগম নিজের 2 কান চেপে ধরলেন। নার্গিস হাসতে হাসতে বলল, নিয়ম ভাঙা সবে শুরু হলো আম্মা। পিয়াসা শুরু করে আমাদের অনুপ্রেরণা দিয়েছে। এর পরের নিয়ম আমি ভাঙবো আম্মা। কি করব জানেন? মহুয়া বেগম ভীত চোখে তাকালেন। নার্গিস হেসে বলল, ডিভোর্স হবে আম্মা। আপনার এই খানদানি বংশে এত বছর যাবৎ যা হয়নি তাই হবে। কার ডিভোর্স জানেন আম্মা? মিনির সাথে আমার নির্জনের। আপনারা মা মেয়ে যে নোংরা ষড়যন্ত্র করে আমার ছেলেকে ফাঁসিয়েছেন তা আমি জেনে গিয়েছি আম্মা। কার সুবাদে জেনেছি জানেন? আপনার অপছন্দের পিয়াসার থেকে জেনেছি আমি। কেমন লাগবে আম্মা? লাথি মেরে আপনার মেয়ে নাতনিদের এই বাড়ি থেকে বের করে দিব। কথাগুলো বলে নার্গিস আর দাঁড়ালো না, সোজা চলে গেল। মহুয়া বেগম পরাজিত সৈনিকের মতো তাকিয়ে রইলেন। চোখ না বন্ধ করে তিনি দেখতে পাচ্ছেন তার অহংকারের পাহাড় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মহুয়া বেগম বৈশাখীর রুমে গেলেন। নাতনির সাথে পরামর্শ করতে হবে। সেখানে গিয়ে দেখেন বৈশাখী কেমন গুম মেরে বসে আছে। রাগ অভিমান ভুলে বৈশাখী দুপুরে নিজেই খেতে বের হয়েছিল। খাওয়ার টেবিলে মা তাকে সোজা সাপটা জানিয়ে দিয়েছে, সে যদি তার ফুফুর মতো আজীবন এই বাড়িতে থাকার চিন্তা করে তাহলে যাতে তা ভুলে যায়। বিয়ে হয়েছে যখন, তাকে শ্বশুর বাড়িতেই থাকতে হবে। এখানে থাকার কোনো সুযোগ নেই। বৈশাখী ভেবেই রেখেছিল মা খুশি হবে। সেও ভবিষ্যতে শিরিন ফুফুর মতো থাকবে। পিয়াসার হাড় মাংস জ্বালিয়ে খেয়ে ওকে বের করে ছাড়বে। কিন্তু এখন দেখছে মা তাকেই মাঠের বাহিরে বের করে দিতে চাইছে। মহুয়া বেগম সব শুনলেন। শুনে তার মনে হলো সে আর রজনী দুজনই শাশুড়ি হয়েছেন, অথচ তাদের চিন্তা ভাবনা অনেক পার্থক্য। ছেলের বয়স সুখের কথা তিনি কখনো ভাবেননি যা রজনী ভাবছে। কে তাহলে ভালো শাশুড়ি হতে পেরেছে? উত্তর খুঁজে পান না মহুয়া বেগম। এই ভয়ানক সত্যির মুখোমুখি হলো সবাই। নির্জন মায়ের কোলে মাথা রেখে আকুল হয়ে কাঁদছে। নার্গিস মনে মনে হিসেব করছে কতদিন পর তার ছেলেটা আজ তার সামনে এসেছে, মায়ের সাথে কথা বলেছে। পিয়াসা একটা সোফায় 2 পা তুলে আরাম করে বসে আপেল খাচ্ছে। উল্টো দিকে সোফায় বসে বৈশাখী বিষ দৃষ্টিতে তাকিয়ে আছে পিয়াসার দিকে। এই মেয়েটা যত নষ্টের মূল। যেমন করে হোক বিয়ে তো হয়েছে মিনির আর নির্জনের, তাহলে এই শয়তান মেয়েটা সবকিছু ভন্ডুল করে দিল কিভাবে? এই মেয়েটা যে চাচ্ছে সবকিছুই পাচ্ছে,
এই যে ওর এত নোংরা একটা অতীত আছে, অথচ বাবা মা সব জেনেও কিছুই জানায়নি তাকে। কেউ একটা টু শব্দ করছে না এসব নিয়ে। এই বাড়িটা যেন একটা বস্তি হয়ে গেছে, কোনো নিয়ম নীতি কিছুই নেই। অথচ এটা একটা জমিদার বাড়ি। জমিদার বাড়ি ভাবলেই বৈশাখী সারা শরীর শিহরিত হয়ে ওঠে। পিয়াসার মাথা ব্যথা নেই এসব নিয়ে, সে ভাবছে তার কাজের কথা। আজকে প্রথম দিন ছিল তার। কি দারুণ অভিজ্ঞতা হয়েছে তার আজকে। ভীষণ এক্সাইটেড ছিল পিয়াসা প্রতিটি মুহূর্তে। এক মগ কফি নিয়ে যাওয়ার সময় পিয়াসার মনে হতে লাগে সে শুধু এক মগ কফি নিয়ে যাচ্ছে না, তার প্রাণ হাতে নিয়ে যাচ্ছে। ড্রয়িং রুমে ভয়ানক নিস্তব্ধ, অথচ রুম ভর্তি মানুষ। দেয়ালে দুলতে থাকা বড় ঘড়িটা টিকটিক করছে। পরিবেশ ভীষণ থমথমে হয়ে আছে। মিরাজুল ইসলাম উত্তেজিত ভঙ্গিতে ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছেন। রাগে ব্রহ্মতালু ফেটে যাচ্ছে মনে হচ্ছে তার। মাথার ভেতর আগ্নেয়গিরির গরম লাভা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হওয়ার আশঙ্কায়। সিরাজুল ইসলাম কঠোর গলায় মিনিকে জিজ্ঞেস করলো, পিয়াসা যা বলেছে তা কি সত্যি? মিনি নির্বাক তাকিয়ে থাকে। পিয়াসা সবটা কিভাবে জানলো? ভাবতে ভাবতে মিনির মনে পড়ে গতকাল সকালেই নীরা আর সে ছাদে দাঁড়িয়ে এই ব্যাপারে কথা বলছিল। পিয়াসা তখন শুনে ফেলেছে সব। মিনির বুকের ভেতর হাহাকার করছে। একটু আগে ছোট মামি যখন সবকিছু বলল, মিনির মনে হলো প্রতিটি শব্দ তীরের মতো ছুটে এসে মিনিকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। মীরা থমথমে সুরে বলল, মামা, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। আপনি পিয়াসা যা বলছে তাই বিশ্বাস করে নিচ্ছেন। ও তো মিথ্যাও বলতে পারে। নিজের জন্ম পরিচয় নিয়ে যে মিথ্যা বলতে পারে, তার থেকে আর কতটা সত্যি আশা করেন আপনি? মীরা, অতিরিক্ত কথা বলিস না। পিয়াসা জন্ম পরিচয় নিয়ে কোনো মিথ্যা বলেনি, আর আশা সব জেনে পিয়াসাকে বিয়ে করেছে। আমার ছেলেকে তো তোরা মা মেয়ে সবাই মিলে ঠকিয়েছিস, ওকে ফাঁদে ফেলে বিয়ে করিয়েছিস। মিনির দুই চোখ ভিজে ওঠে। মা বোনের অতিরিক্ত চালাকির জন্য আজকে এই হাল হলো তার। শিরিন চিৎকার করে বলল, সব মিথ্যা কথা। এই মেয়ে ইচ্ছে করে এসব কথা বানিয়ে বলতেছে। ও চায় না আমি এখানে থাকি, আমার মেয়েরা থাকুক। এই মেয়ে জমিদার বাড়ি ভাঙতে চায়। আমি থাকতে তা কখনো হবে না। কেউ ওকে বিশ্বাস করো না। ঝুনি হেসে বলল, চোরের মায়ের বড় গলা, সারা জীবন শুই নাই আসলাম। আজ দেখি গলা শুধু বড়ই না, এই লগে তেজও আছে গলায়। শিরিন লাফিয়ে উঠে বলল, একটা থাপ্পড় খাবি হারামজাদি, বাইর হয়ে বাড়ি থেকে। মিরাজুল ইসলাম শান্ত সুরে বললেন, ঝুনি না, তুই বের হবি। এখনই বের হবি তুই তোর মেয়েদের নিয়ে। শিরিন কঠোর গলায় বলল, আমি বা আমার মেয়েরা কেউ কোনো অন্যায় করিনি। এই মেয়েটা আমাদের ফাঁসাতে এসব বলেছে। মিরাজুল ইসলাম সহ্য করতে পারলেন না। বোনের সামনে এসে দাঁড়ালেন। দুই চোখ রক্তবর্ণ হয়ে আছে তার, যেন সদ্য ফোটা রক্ত জবা। গলার স্বর ভীষণ ঠান্ডা। শিরিনের চোখে চোখ রেখে বললেন, লজ্জা করলো না এরকম একটা জঘন্য কাজ করতে? একজন মা হয়ে নিজের মেয়েকে এরকম নোংরা একটা কাজ করতে সাহায্য করতে? ভালোবাসা দিয়ে যে সম্পর্ক হওয়ার কথা, তা কিনা তুই ছলনা দিয়ে গড়েছিস। আমার ছেলের জীবন নিয়ে তাস খেলতে নেমেছিস তুই। মিরাজুল ইসলামের শান্ত সুরে বলা কথাগুলো শিরিনের কানে উত্তপ্ত সীসার মতো লাগলো। জ্বলে পুড়ে গেল সর্বাঙ্গ। এত বুদ্ধি করে সবকিছু করেও শেষ রক্ষা হলো না। চুপ থাকলো না শিরিন, উল্টো তেজ দেখিয়ে বলল, আমি কোনো অন্যায় করিনি। আর ভালোবাসার কথা বলছো তুমি? তাহলে সেদিন তোমার ছেলে চুপ ছিল কেন? ও তো চাইলেই সবটা অস্বীকার করতে পারত, সত্যিটা তোমাদের জানাতে পারত। কেন বাধ্য ছেলের মতো বিয়ে করে নিয়েছে? তোমার ছেলের পেটে পেটে যদি কিছু নাই থাকতো, সে নিজেই তো প্রতিবাদ করত। পিয়াসা শান্ত সুরে বলল, হ্যাঁ, আমিও প্রথমে ভেবেছিলাম এই ব্যাপারটা, পরক্ষণে বুঝতে পেরেছি। সম্ভবত ব্যাপারটা এমন হয়েছে যে প্রথম দেখায় উনি বুঝতেই পারেননি কি থেকে কি হতে যাচ্ছে। যেখানে কোনো কারণ ছাড়াই তাকে কালপ্রিট ভেবে নিয়েছে সবাই। চাচা যেন ওনাকে অবিশ্বাস করলেন।
সবচেয়ে বড় সমস্যা, চাচি বাসায় ছিলেন না। যার সবকিছু চাচি ঠিক করে দেয়, এই বয়সে এসো, সে সবভাবে চাচির উপর পুরোপুরি নির্ভরশীল মানসিকভাবে। ওনার সম্ভবত কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়নি, অথবা কখনো তাকে সিদ্ধান্ত নিতে দেয়নি বাবা মা। তাই সবসময় তিনি সবার সিদ্ধান্ত মেনে এসেছেন। তার সাবকনসিয়াস মাইন্ড ধরেই নিয়েছে সে যা বলবে তা কেউ শুনবে না। বাস্তবে কি কেউ তার কথাটা শুনতে চায়নি। চিলে কান নিয়েছে, চিৎকার করে চিলের পিছু দৌড়েছে সবাই। কিংকর্তব্য বিমূঢ় হয়ে নির্জন ভাইয়া অভিমানে কাউকে কিছু বলতে চায়নি। মিনি আকুল দৃষ্টিতে তাকিয়ে রইল নির্জনের দিকে। এই মানুষটাকে মিনি অসম্ভব ভালোবাসে। কেন সেদিন মা আপার নোংরা চক্রান্তে মিনি রাজি হয়েছিল মিনি ভেবে পায় না। এই যে এখন পেয়েও হারিয়ে ফেলছে। একটু পরে এই মানুষের সাথে মিনির এই জন্মের মতো সম্পর্ক ভেঙে যাবে। একটা জীবন কেটে যাবে মিনির এই মানুষটার বিরহে। নির্জন মাথা নিচু করে বসে আছে। মিনি সরাসরি তাকিয়ে আছে নির্জনের দিকে। নার্গিস বলল, তুই মাথা নিচু করে আছিস কেন? তুই তো কোনো অন্যায় করিসনি। যারা অন্যায় করেছে তারা তো ঠিকই মাথা উঁচু করে বসে আছে সগর্বে। তোর কিসের এত লজ্জা তাহলে? নির্জন জবাব দেয় না। মিনির অসহায় দৃষ্টি নির্জনকে দুর্বল করতে পারে না মোটো। তার মনে পড়ে যায় সেই রাতের কথা। ভাই বোন সবাই কেমন ঘৃণ্য দৃষ্টিতে তাকিয়েছিল নির্জনের দিকে। নির্জনের মনে হয়েছিল সেই পৃথিবীর সবচেয়ে দুশ্চরিত্র পুরুষ। সেই রাতে লজ্জার কাছে মিনির ভালোবাসা, আবেগ সবকিছু তুচ্ছ মনে হয় নির্জনের। মহুয়া বেগম মুখ খুললেন খানিকক্ষণ পর। এভাবে সবকিছু চলতে দেওয়া যায় না। এই বংশে কেউ কখনো বউকে ছাড়েনি, নার্গিস যতই খারাপ হোক। মহুয়া বেগমের মন মতো না হওয়ার পরেও তিনি কখনো ভাবেননি তাকে ডিভোর্স দিতে বলবেন। সেখানে আজ এ অনাচার তিনি কিছুতে হতে দিবেন না। আজ এদের একটা শিক্ষা দিবেন। কি ভেবেছে সবাই? বাঘ বুড়ো হলেও তার শিকার করা ভুলে যায় না। গলা খাকারি দিয়ে বলল, অনেকের অনেক কথা শুনতেছি শুরু থেকে, এবার আমি বলছি। এই বংশে কেউ কখনো দ্বিতীয় বিয়ে করেনি, কেউ বউকে তালাক দেয়নি। আজও এরকম কিছু হবে না। যা হওয়ার তা হয়ে গেছে। এখন এসব নিয়ে কথা না বাড়ানো ভালো। মিরাজুল ইসলাম হেসে বলল, মা, আমার জীবন নিয়ে কম ছেলে খেলা করনি। আমাদের সবার জীবন নিয়ে তুমি অনেক খেলা খেলেছ। আমরা সবাই মেনে নিয়েছি। আমার ছেলের সাথে তেমন কিছু হতে দিব না আমি। ও যদি আমার বোন হয়ে আমার সাথে প্রতারণা করতে পারে, তবে আমিও তার জন্য ব্যবস্থা নিতে পারবো। মহুয়া বেগম দৃঢ় সুরে বলল, এরকম কিছু যদি ঘটে তো মনে রাখিস, এই বাড়িতে আজকে আমার শেষ দিন। মহুয়া বেগম তার শেষ কাঠটা ফেললেন। তিনি জানেন খেলা এখন ঘুরে যাবে। সিরাজুল ইসলাম মায়ের কাছে এসে বলল, মা, এরকম ব্ল্যাকমেল করে একটা জীবন আমাদের জিম্মি করে রেখেছ। আর কত? তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। তবে আজকে তাই হবে যা মিরাজ চাইবে, নির্জন যা চাইবে, নার্গিস যা চাইবে। আর ওদের সিদ্ধান্ত যে ভুল না সেটুকু আমি গ্যারান্টি দিতে পারি। মহুয়া বেগমের বুকের ভেতর কেঁপে ওঠে। তার সবকিছু তাহলে এখানে শেষ হয়ে গেল। এই সংসারে তার আর কোনো গুরুত্ব নেই। মিরাজুল ইসলাম নির্জনকে বলল, মুখে মুখে আপাতত তালাক দিয়ে দে। লিগেলি বাকিটা আমি দেখছি। নির্জন উঠে দাঁড়ায়। সেদিন সই করার সময় নির্জনের হাত কেঁপেছে কিনা নির্জন জানে না, কিন্তু এখন মনে হচ্ছে তার যেন গলা কাঁপছে। ভরা পূর্ণিমার রাতটাও আজকে কেমন মেঘাচ্ছন্ন মনে হচ্ছে। মিনি অপলক তাকিয়ে আছে নির্জনের দিকে। সিরাজুল ইসলাম শিরিনকে নির্জন কি বলছে মিনির কানে ঢুকছে না। নির্জন 3 বার তালাক শব্দটা উচ্চারণ করলো। ভীষণ ভারী এই শব্দগুলো উচ্চারণ করতে গিয়ে নির্জনের যতটা গলা কাঁপলো, অস্বস্তি হচ্ছিল। নির্জন খেয়াল করলো বলে ফেলার পর আর গলা কাঁপছে না। শরীর ভীষণ হালকা লাগছে। গলায় বিঁধে থাকা কাঁটাটা যেন নেমে গেছে। যে মিথ্যে অপবাদ, লজ্জা, অস্বস্তি নিয়ে নির্জন এতদিন বেঁচে ছিল, আজ আর তার কিছুই নেই। নির্জন চলে যেতে মিনি মাথা নিচু করে ফেলে।
দুই চোখ আপনাতে ভিজে উঠেছে। আজ বহুদিন পরে নির্জন বুক ফুলিয়ে নিজের বেডরুমে প্রবেশ করলো। এতদিন নিজের রুমে থেকেও চোরের মতো থেকেছে। বিছানায় শুতে নির্জনের মিনির কথা মনে পড়ল। বেঈমান, 2 দিন আগেও নির্জন যখন কান্না করছিল, জীবন নিয়ে হতাশায় সুইসাইড করার জন্য নানা উপায় খুঁজছিল, পাগলের মতো নিজের চুল নিজে টানছিল, তখনও মিনি পাশে বসেছিল। মিনি সব বুঝতে পেরেছিল। নির্জনের লজ্জা, আত্মগ্লানি, অভিমান, অভিযোগ, হতাশা। রাতভর নির্গম নির্জনকে বসে থাকতে দেখেছে মিনি, দিনের পর দিন অবক্ত থাকতে দেখেছে। তবু একবারের জন্য সত্যিটা জানায়নি মিনি। একবার তো জানাতে পারতো তাকে। নিজের কাছে নির্জন নির্দোষ থাকতো। মিনি যদি সত্যিটা একবার স্বীকার করে নিত, ভুল স্বীকার করে ক্ষমা চাইতো, তবে নির্জন হয়তো মিনিকে ক্ষমা করে দিত। কিন্তু মিনি তা করেনি। যে সম্পর্ক শুরু হয় মিথ্যা দিয়ে, তার পরিণতি তো বিচ্ছেদই হবে। আজ আর কোনো পিছুটান নেই নির্জনের। কারো মুখোমুখি হওয়ার ভয়ে আজ থেকে আর লজ্জায় রুমে বন্দি থাকতে হবে না। শিরিন রীতিমতো গর্জন শুরু করে দিয়েছে। নাক ফুলিয়ে বলল, মস্করা পাইছো তোমরা? আমি তোমাদের কাউকে ছেড়ে দিব না। আমার মেয়ের জীবন নিয়ে চিনিমিনি খেলতেছ? না হয় আমি ষড়যন্ত্র করে নির্জনকে ফাঁদে ফেলে বিয়ে দিছি, তাই বলে সেই সম্পর্ক তোমরা ভেঙে দিবা? আমি মামলা করব তোমাদের সবার নামে। নারী নির্যাতনের এমন মামলা সাজামো যে তোমাদের 2 ভাইয়ের ছেলেদের বাকি জীবন জেলেই কাটাতে হবে। নার্গিস হেসে বলল, তবুও কি তোমার এই মেয়ে আমার ছেলের বউ হতে পারবে? নাকি তোমার জায়গায় এই বাড়িতে হবে? সিরাজুল ইসলাম শান্ত সুরে বললেন, যা মামলা কর, যা ইচ্ছে কর। তবে এটুকু মনে রাখিস, আমি একজন সচিব, আর আমার ভাই একজন অ্যাডভোকেট। উকিলের ফি তোর লাগবে, মিরাজের কিন্তু লাগবে না। থানার এই বারান্দা থেকে ওই বারান্দায় তোকে দৌড়াতে হবে। আমি শুধু একটা কল করলে যথেষ্ট হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, এতক্ষণ যা বলেছিস সবকিছু আমার কাছে ভিডিও করা আছে। তোর নিজের মুখে স্বীকার করা বিয়েটা তোরা নির্জনকে ফাঁদে ফেলে করিয়েছিস। মামলায় জেতা খুব একটা সহজ হবে না। তোর যা ইচ্ছা কর, এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হ তুই। মহুয়া বেগম উঠে দাঁড়িয়ে বললেন, আজ শিরিন একা যাবে না। ও বের হলে আমিও বের হয়ে যাব আমার মেয়ের সাথে। তোরা শান্তি চাইছিলি, শান্তিতে থাক। সিরাজুল ইসলাম এত ড্রামা সহ্য করতে পারলেন না। উঠে দাঁড়িয়ে ঝুনিকে বলল, যা ড্রাইভারকে ডেকে আন, বল শিরিনরা যেখানে যাবে নিয়ে যেতে। মার যা যা লাগবে নেয়ার সব গুছিয়ে দে। উনি চলে যেতে চাইলে আমাদের কিছু করার নেই। সারা জীবন আর এত অশান্তি ভালো লাগে না। যেদিন ফিরে আসতে ইচ্ছে করবে ফিরে আসবেন। মহুয়া বেগম এতটা আশা করেননি। সত্যি সত্যি সে রাতের 11টায় শিরিন মেয়েদের আর মাকে নিয়ে নিজের বাড়িতে ফিরে এলো। শিরিনরা চলে যেতেই বৈশাখী ফুঁসতে লাগে রাগে। এই মেয়েটা এ বাড়িতে আসার সাথে সাথে এই বাড়ির যত অমঙ্গল হতে লাগলো। এই মেয়েটা আসলে অপয়া। এ সবার মধ্যে ভাগন ধরাতে চায়। এত বছর ধরে ফুফু এ বাড়িতে আছে, অথচ এই মেয়ে কাল বউ হয়ে আসতে না আসতে আজকেই ফুফু আর দাদিকে বাড়ি ছাড়া করে দিল। ও এ বাড়িতে থাকলে এই বাড়িতে কোনো শান্তি থাকবে না। বৈশাখী হনহনে আষাঢ়ের রুমের দিকে গেল। পিয়াসা আষাঢ়ের শার্ট প্যান্ট আয়রন করতে বসেছে। বৈশাখী রুমে ঢুকে বলল, ভালোই তো পরিকল্পনা করলি তুই। পিয়াসা পেছনে তাকিয়ে বৈশাখীকে দেখতে পায়। মুচকি হেসে বলল, আপা আপনি বসুন। তো উদ্দেশ্য কি? পিয়াসা হেসে বলল, আমার উদ্দেশ্য আবার কি হবে? তুই এ বাড়িতে পা দেওয়ার সাথে সাথে এ বাড়ির অমঙ্গল শুরু হয়েছে, তুই জানিস? না আপা, জানতাম না, তবে এখন জানলাম। পিয়াসা শান্ত স্বর বৈশাখী সহ্য হয় না। বৈশাখী চিৎকার করে উঠে বলল, একদম কুল সাজার চেষ্টা করবি না তুই আমার সাথে। আমাকে বোকা ভাবিস না তুই। তুই কি ভেবেছিস তুই এবারে সব নিয়ম বদলে দিবি? পিয়াসা আলমারিতে কাপড় রাখতে রাখতে খিলখিল করে হেসে বলল, ও মা, বদলে দিব কেন? ভাবতে যাব।
আমি তো বদলে দিয়েছি, দেখলেন না? আমি চাকরি করতে যাচ্ছি। আপনার ফুফু এই বাড়ি থেকে আউট হয়ে গেছে। নির্জন ভাইয়ের ডিভোর্স হয়েছে। পিয়াসার নির্লিপ্ততা বৈশাখীর মাথায় আগুন ধরিয়ে দেয়। এই মেয়েটা আসলেই সবকিছু করতে পারছে, সব নিয়ম কানুন ভেঙে গুড়িয়ে দিয়েছে। বৈশাখী সহ্য হয় না। জীবনে সেও অনেক কিছু পায়নি এই নিয়ম কানুনের খেলার জন্য। কোনোদিন বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যেতে পারেনি, কোনো ফ্রেন্ডের বাসায় থাকতে পারেনি, দূরে কোথাও যেতে পারেনি, একটা নিজস্ব ফোন ব্যবহার করতে পারেনি। অনলাইনে ছোট একটা বিজনেস শুরু করেছিল, তাও রান করতে পারেনি। কখনো প্রতিবাদ করতে পারেনি। বাবার গম্ভীর মুখের দিকে তাকে একটা কথাও বলতে পারেনি কখনো। দাদির আদরের জন্য প্রতিবাদ করতে চেয়েও করেনি। নিজের অনেক স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে, অথচ এই মেয়েটা সব পাচ্ছে। তার ওপর তার স্বামীর এত টাকা ঋণ, অথচ ওর খালাতো ননদের সাথে ভাইয়ের বিয়ে দিতে না পারলে এত টাকা পরিশোধ করতে হবে। অথচ তার স্বামী তাকে বলে দিয়েছে, যদি ভাইয়ের সাথে ওর ননদের বিয়ের ব্যবস্থা করতে না পারে, তাহলে বৈশাখীর সংসার সুখের হবে না। বৈশাখী এত পেরেশানিও নিতে পারছে না। বৈশাখীর উচ্চস্বর শুনে রজনী আর সিরাজুল ইসলাম দুজনেই বের হয়ে এলেন ঘর থেকে। আষাঢ়ের রুমের দরজার সামনে এসে দুজনেই সখ্যান। বৈশাখী গরম আয়রনটা হাতে তুলে নিয়ে পিয়াসার দিকে এগিয়ে যায়। এই মেয়েকে সে সব পেতে দিবে না। ক্রোধে অন্ধ বৈশাখী আয়রনটা পিয়াসার হাতে লাগানোর মুহূর্তেই সিরাজুল ইসলাম টান দিয়ে ছিনিয়ে নেন আয়রনটা। রজনী সহ্য করতে না পেরে বৈশাখীর গালে চড় মারেন। এই মেয়ের এত অধঃপতন! আষাঢ়ের ফিরতে আজ অনেকটা দেরি হয়ে গেল। ঘড়িতে প্রায় 12টা বেজে গেছে। কলিং বেল বাজার সাথে সাথে দরজা খুলে গেল। পিয়াসা দরজা খুলে দিয়েছে। পিয়াসার কি কিছু হয়েছে? কেমন যেন লাগছে পিয়াসাকে আজকে। আশার পিয়াসার হাত টেনে ধরে। পিয়াসা কোনো প্রতিক্রিয়া করে না আজকে। বিয়ে হয়েছে 2 দিন হয়েছে, অথচ পিয়াসার মনে হচ্ছে 2 যুগ পেরিয়ে গেছে যেন। ভীষণ ক্লান্ত লাগছে। এবারের মানুষজন এতটা জঘন্য। পিয়াসার হাত লাল হয়ে আছে। আষাঢ়ের চোয়াল শক্ত হয়ে যায় মুহূর্তে। কি হয়েছে এখানে? বৈশাখী আয়রন মেশিনটা ভালো করে লাগানোর আগে সিরাজুল ইসলাম ছিনিয়ে নিয়ে যান, তবু হালকা একটু লেগে যাওয়ায় পিয়াসার হাত ওইটুকু পুড়ে যায়। আশা শান্ত সুরে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার হাতে? কিছু হয়নি, হালকা পুড়ে গেছে। কিভাবে পুড়লো? পিয়াসা হেসে বলল, রান্না করতে চেয়েছিলাম শখ করে, শখের তোলা 80 টাকা, তাই এমন হলো। রজনী আর সিরাজুল ইসলাম বসে আষাঢ়ের অপেক্ষায় ছিল। পিয়াসাকে মিথ্যা বলতে দেখে রজনী বলল, সত্যি বলার সাহস নেই কেন পিয়াসা? কেন মিথ্যা কথা বলছো? আমি বলছি শোন, তোর বোন পিয়াসার হাত পুড়িয়ে দিতে চেয়েছিল, বুঝলি? আমি জানি না ওর কিসের এত ক্ষোভ পিয়াসার প্রতি। আশার থেমে গেল। আপা এত জঘন্য একটা কাজ করেছে? রজনী আষাঢ়ের দিকে তাকিয়ে বলল, আমি কি করব বল আমাকে। বৈশাখী তো ছোট বাচ্চা না যে ওকে আমি ভয় দেখাবো, শাসন করব, মারবো। আমি কিছুই তো করতে পারছি না। তার উপর ওর হাজবেন্ড বলে দিয়েছে ওকে এখানে রাখতে। ওর শ্বশুর বাড়িতে না কেউ থাকতে পারছে না। ওকে আমি জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু আমার মতো করে গড়ে তুলতে পারিনি। সিরাজুল ইসলাম মিনমিন করে বললেন, তুমি এসব কি বলছো? মেয়েটা এখন অসুস্থ। এই সময় মানুষের কত রকম চেঞ্জ আসে, তোমার তো ভালো জানার কথা। তুমি তোর মা, সেখানে তুমি ওর সম্পর্কে এমন কথা বলছো? তাছাড়া আমি নিজেও চাই আমার মেয়ে এখানে থাকুক। তাতে তোমার এত সমস্যা কিসের? ও আমার মেয়ে, আমি জানি। তাই বলো আরেকজনের ক্ষতি করার অধিকার ওকে কে দিয়েছে? আর যদি তুমি আমি একটু দেরিতে যেতাম, কি হতে পারতো তোমার ধারণা আছে? আর এই সময় মেয়েদের মুড চেঞ্জ হয় বলে কি কাউকে সে খুন করে ফেলবে? সেটা কেমন মুড? তুমি চাও তোমার মেয়ে থাকুক এই বাড়িতে, কিন্তু আমি কখনো চাইনি আর চাইবো না। যে আগুনে আমি পড়েছি
পিয়াসাকে সেই আগুনে পুড়তে দিব না। সিরাজুল ইসলাম উত্তর দিতে পারেন না। মাঝে মাঝে তার মনে হয় সন্ন্যাসী হয়ে যাওয়াই সর্বোত্তম উপায় শান্তিতে থাকার। এই অশান্তি কত সহ্য করা যায়? রজনী কেন অবুঝের মতো কথা বলছে তিনি বুঝতে পারেন না। মেয়েটার মুড চেঞ্জ হলে ও তো এমন করবে না। আশার চুপ করে পিয়াসার দিকে তাকায়। এই মেয়েটার ভালো খারাপ সবকিছু জিম্মাদার এখন সে। এই মেয়েটা তার বউ, সবে 2 দিন হয়েছে বিয়ে হয়েছে, অথচ এখনই কিনা ওর উপর নির্যাতন শুরু হয়ে গেছে। তোমাকে কিছু করতে হবে না মা, আমার বউকে নিরাপত্তা দেওয়ার জন্য আমার যা করার করব। সিরাজুল ইসলাম সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি করবি? আশা জবাব দিল না। পিয়াসাকে রেখে নিজে চলে গেল উপরে। কিছুক্ষণ পর ফিরে এলো ছোট একটা ট্রাভেল ব্যাগ হাতে নিয়ে। বাবার সামনে দাঁড়িয়ে বলল, বহু বছর আগে মাকে জমিদার বাড়ি নামক বন্দিশালা থেকে উদ্ধার করার জন্য তোমার যা করা উচিত ছিল, কিন্তু তুমি তা করনি। তোমার কাছে বংশ, নিয়ম কানুন, তোমার মায়ের মিথ্যা অহংকার বেশি গুরুত্বপূর্ণ ছিল নিজের স্ত্রীর চাইতে। আমার কাছে আমার সবকিছুর ঊর্ধ্বে বাবা, তাই আমি ওর আর কোনো ক্ষতি হতে দিতে পারবো না। আমি বের হয়ে যাচ্ছি বাড়ি থেকে। তোমাদের জমিদার বাড়ির মিথ্যা অহংকার ভেঙে আমি যাচ্ছি। এসো পিয়াসা। পিয়াসার কেমন অবিশ্বাস্য লাগছে। কি হচ্ছে এসব? নাকি সে স্বপ্ন দেখছে? বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।